যে আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন। যাই হোক, আজকে আরো একটা এপিসোড ভূত এফএম এবং সেটা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে জানাতে থাকুন আমাদেরকে অবশ্যই যে কি করতে পারি আমরা এবারে হ্যালোউইনে। এটা কিন্তু শেষ সপ্তাহ এবং আপনি অবশ্যই রেডিও ফুর্তিতে কান রাখুন, কারণ আমরা কিছু দিনের মধ্যে তো জানিয়েও দিব যে আমরা কি করতে যাচ্ছি। সো আর দেরি না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আমি একটু জানিয়ে দিই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আমাদের অতিথিদের সমস্ত ছবি টবি সবকিছু দেওয়া আছে। আপনারা ভিজিট করতে পারেন, চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে। আমাদের প্রথম অতিথি কিছুদিন আগে এসেছিলেন এবং আপনারা সেবার এসে বেশ কিছু ঘটনাও শুনেছে। এবং আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে সেদিন আমরা বলছিলাম যে ওনার সম্পর্কে যে উনি জীবনে অনেক বড় একটা ভুল করেছেন, যার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে এবং সেই ভুলের পরে এখন তিনি নিজেকে শুধরে নিয়েছেন। বাট তিনি মানুষ কেউ আছে যে একবার ভুল করে শেখেন, তিনি ভুল করেছেন বারবার এবং তারপরে তিনি আজকে এই অবস্থানে এসেছেন এবং তার মাঝখানে তাকে সবকিছুই হারাতে হয়েছে। তো আমরা সেই অতিথির কাছে যাব আবারও। ইমন আবারও এসছেন আমাদের এইখানে। তার যে ঘটনা, তিনি ফার্স্ট টাইম একবার হচ্ছে বিপথে যাবার পরে সেকেন্ড টাইম আবারও যান এবং সেই ঘটনাটা আমরা সেদিন শোনাতে পারিনি, আজকে আমরা সেটা শোনাবো। তো ইমন, আপনি শোনান আপনার ঘটনা। জি, আমি ইমন আহমেদ, বাড্ডা থেকে আসছি। জি, প্রথম ঘটনা যেটা বলতেছি সেটা হচ্ছে 2004 সালের শ্মশান ঘাটের করে দেওয়া হয়েছিল আলাদা। তো আমি তখন ওই আমাদের এলাকায় একটা রুম নিয়ে আলাদা থাকা শুরু করলাম। তো তখনই আমি ওই একজন থাকতাম। সেই সময় আমি আবার সেই সাধু সাকারি বাজারের উনার কাছে আমি আবার শরণাপন্ন হলাম দ্বিতীয়বারের মতো। 2001-এ হওয়ার পরে দ্বিতীয়বার 2004 সালে যেটা ভুল করেছিলাম আর কি। আমরা কোনো জায়গা বা কোনো প্রতিষ্ঠানের নাম প্লিজ বলবো না। তো পরে ওই সাধুর কাছে গেছি। সাধুর কাছে 3 বছর পরে যাওয়াতে সাধু আমাকে দেখে এক ধরনের চমকে উঠলো যে কি ব্যাপার ইমন, তুমি এই যে সে রাতের বেলায় গেলে 3 বছর পরে আবার আসলে, কি মনে করে? তা আমি বললাম, মানে আমি একটু মনে করিয়ে দিই এখানে যে উনি এটা 3 বছর আগে আপনি যখন গিয়েছিলেন তখন আপনি মানে ভয়ে পালিয়ে এসেছিলেন অনেক রাতে আমি একটু বলি। হ্যাঁ, তারপরে আপনি কোন একটা জায়গায় আপনি গিয়েছিলেন এবং সেখানে একটা কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে আপনি প্রচন্ড ভয় পান এবং কাউকে কিছু না বলে বাইরে আসার নাম করে আপনি বেরিয়ে চলে আসেন। তারপরে আপনি এই 3 বছর পরে এই প্রথম আবার সাধুর কাছে ফেললেন। তারপরে শুনি। তো যাক, সাধুকে তখন বললাম যে এখানে আবার নতুন করে কিছু শেখার জন্য আসলাম। 2004-এ যখন গেলাম, সাধু আমাকে জিজ্ঞেস করলো যখন যে তুমি 3 বছর পরে আমার এখানে আসছো, কিসের জন্য আসছো? আবার আমাকে কিছু শেখার জন্য আসলাম, অজানাকে জানার জন্য। বলে ঠিক আছে, শিখো। তো আমি প্রায় আবার আগের মতো ওর এখানে প্রতিদিন যাওয়া শুরু করলাম। এমনকি এমনও সময় হয়েছে আমি তার সঙ্গে রাতের পর রাত একসঙ্গে থাকছি। তো একদিনকার সন্ধ্যার সময় সাধু আমাকে বলতেছে, ইমন তোমাকে শ্মশানে যেতে হবে, একটা কাজ আছে, ওই কাজটা একটা জিনিস আনার জন্য। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে শ্মশানে যাব কি জিনিস আনার জন্য? তো আমরা সাধারণত জানি যে হিন্দুদের চিতায় বা বিশেষ করে হিন্দুদেরকে শ্রাদ্ধ করলে সে চিতায় যখন শ্রাদ্ধ করা হয় তার আগে গঙ্গা জল থাকে আর কি, গঙ্গা জল, সেটা একটা মাটির কলসে করে যে শ্রাদ্ধ করে সে আবার কাঁধে নিয়ে এটা 7টা চক্কর দেয় আর কি। তো ওদের ধর্মের প্রথা এটা আর কি, নিয়ম অনুসারে। তো ওই যে কলসটা 7টা চক্কর দেওয়ার পর এটা ডান দিকে করে এটা মাটিতে ফেলে দেয়। তো মাটিতে যখন ফেলে দেয় তখন ওই কলসের যে মুখের অংশটা অনেক সময় অক্ষত থেকে যায়, এটা ভাঙ্গে না। পুরো কলস ভেঙে গেল, ওটা ভাঙ্গে না। তো ওই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম এই জিনিসটা নিয়ে আসলে কি হয়? তো বললো এটা ইফরিত জিন বা ওই যে খারাপ আত্মা, এই ধরনের জিনিস আর কি। এটার একটা ধরনের আমল আর কি, এটা বোধ আমল, কুফরি কাজে ব্যবহার করা হয়, এটা দ্বারা এটা পাওয়া যায়। আমাকে ঠিক আছে। তো পরে আমি রওনা হলাম।
ওইখান থেকে বাবাজার ঘাটে আসলাম, বাবাজার ঘাট থেকে সোজা আমি চিতাকলা ব্রাহ্মণসূর্য যেটা ওইখানে গেলাম শ্মশানের মধ্যে প্রায় 8টা বাজে ওই সময় রাতের বেলা, যেখানে পৌঁছালাম আর কি। তো শ্মশান সম্পূর্ণ অন্ধকার, আকাশটা সম্পূর্ণ ভারী, চারদিক সম্পূর্ণ ঘন অন্ধকার, কেউই ছিল না শ্মশানে। আর ওই শ্মশানের পাশেই আর কি একটা মন্দির আছে, আর মন্দিরের ঠিক একটু প্রায় 20-30 গজ বা 50 গজের মধ্যে আর কি একটা মসজিদ আছে আর কি এখানে। তো আমি শ্মশান অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে কোনো লাশ নাই বা কোনো পুরানো কোনো একটা হদিস মাত্র দেখতেছি না। তখন আমি ওইখান থেকে ওই পা হেঁটে সামনে যে একটা চায়ের দোকানে ক্ষণিক্ষণ বসলাম, কোনো বসে চাটা খাইতেছি, অপেক্ষা করতেছি যদি কোনো লাশ পুরাতে আসে তখন আমি যে জিনিসের জন্য আসতাম সেই জিনিসটা নিয়ে এখান থেকে যাবো। তো প্রায় আধা ঘন্টার মধ্যে অপেক্ষা করার পরে তো হরিবল হরিবল বলতে বলতে একটা লাশকে আর কি চিতার দিয়ে মানে আই মিন যে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য। তো আমি এটা দেখার পর আমি মনে মনে খুশি হলাম যে আমি যে কাজের জন্য আসছি, যাক আমার প্রতীক্ষাটা অন্তত শেষ হলো। তো আমি ওই তাদের সঙ্গে যে তাদের যে দল বল যারা ছিল যাওয়ার জন্য তাদের সঙ্গে ছিল, আমিও শ্মশানে প্রবেশ করলাম। তো শ্মশানে যাওয়ার পরে আমার এক ফ্রেন্ড, নাম বললাম না, তো ওই ফ্রেন্ডরা ওইখানে ছিল, তো অসংখ্য কুশল বিনিময় করলাম। তো আমি জানতে পারলাম ওই ফ্রেন্ডের পিতা আর কি ক্যান্সার রোগের আক্রান্ত হয়ে মারা গেছে, উনাকে শ্রাদ্ধ করা হবে আর কি। তা আমার এক প্রকার অনেক ভালো হয়েছে, কারণ আমি একটু অপরিচিত আননোন জায়গায় গেলাম। তো সেখানে যদি একজন পরিচিত লোকজন যেহেতু থাকলেও তো আমাকে কেউ জিজ্ঞেসও করতে পারবে না যে কেন আসছো, কি করতে আসছো ইত্যাদি, এই ধরনের জিনিস থেকে আমি বিরত হবো। তো আমার যেগুলো প্লাস পয়েন্ট ছিল আর কি। তো সাধারণ মাত্রায় চিতা যেভাবে ওখানে পুরানো হয়, প্রথম মুখের মধ্যে অগ্নিদগ্ন দেওয়া হয়, তো এইভাবে যেভাবে করলো সব যেভাবে প্রথা আর কি তাদের নিয়ম অনুযায়ী, তো সুন্দর করে ওইখানে ওরা যে সম্পূর্ণ যে চিতা জ্বালানো আর কি, ওই লাশটা পুরানোর পরে শেষ হওয়ার পরে যে যার মতো সবাই চলে গেল। আমি শ্মশানে একা রইলাম অপেক্ষায়, যে সবাই চলে গেলে যদি কেউ না থাকে তখন আমি যে কাজের জন্য আসলাম সেই জিনিসটা আমি নিয়ে চলে যাব। তো প্রায় 15-20 মিনিট পরে আর কি, যখন এই মানে উনার হয়ে গেল, তারপরে 15-20 মিনিট পরে যখন লোকজন দেখলাম কেউই নাই, সম্পূর্ণ নীরব হয়ে গেছে শ্মশানটা, তখন আমি ওই মাটির কলসের যে অক্ষত অংশটা যেটা ছিল, ওই অক্ষত অংশটা আমি হাত দিয়ে তুলি। তার আগে বলি ওই যে বন্ধুটা আর কি ফেলেছিল ওই সময় অক্ষতই ছিল, ওটা ভাঙেনি, সম্পূর্ণ কলসিটা ভেঙে গেল, মাথাটাও অক্ষত ছিল, সেটার জন্য আমার প্লাস পয়েন্ট ছিল আর কি। তো আমি বললাম যাক আজকে যে কাজের জন্য আছে অন্তত সফলতা লাভ করতে পারবো, যেহেতু মাথার অংশটা এখনো অক্ষত আছে। তো সবাই চলে যাওয়ার পরে আমি ওই কলসের অংশটা নিয়ে আমি ওইখান থেকে খেয়াঘাট মানে গুদারাঘাট যে ঘাটের দিকে আসতাম, 10 মিনিটের রাস্তা আর কি। তো আসার পথে ওই পুরোনো হিসাবের মতো অনেকে আপন জনের ডাক ইত্যাদি, এটা তো রক্ষা করলাম না, যেহেতু এক্সপিরিয়েন্স আগে ছিল যে এই ধরনের ডাক ডুক আসে। আর তাছাড়া সাধু আমাকে কিছু মন্ত্র টন্ত্র শিখিয়েছিল আগে, তো ওই মন্ত্রগুলো পড়তেছিলাম রাস্তায় যখন বের হয়েছিলাম, তখন মন্ত্র পড়তে পড়তে ওই জিনিসটা নিয়ে যাচ্ছে। তো ঘাটের মধ্যে আসি, ঘাটের মধ্যে আসার পরে একটা নৌকা রিজার্ভ করে ভাড়া করলাম যে কোথায় বাবুবাজার যাবো ঘাটের মধ্যে। তো 120 টাকা দিয়ে মোটামুটি ভাড়া রিজার্ভ নিলাম, তো ওটার মধ্যে উঠলাম। মোটামুটি এই যাবৎ পর্যন্ত কোনো দুর্ঘটনার সম্মুখীন বা ঘটনা হয়নি। তবে যখন আমি বুড়িগঙ্গা নদীর মাঝামাঝি স্থানে চলে আসলাম, তখন প্রায় মনে হয় 15-12টা বা 12টা বাজে রাতের বেলা। তো ওই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, বাম দিক এবং ডান দিক দুই প্রান্ত থেকে ওই যে বালু ভর্তি যে ট্রলার গুলো আসে, এটা সারি বাই সারি করে আসতেছে, এমন অবস্থানে আসতেছে যে আমাদের নৌকাটা কোনো ওয়েতে ওইটা যে তাদেরকে পাশ কাটিয়ে বের হবে এটা কোনো অবস্থান ছিল না। তো মানে দুর্ঘটনা ছাড়া কোনো উপায় নেই, মানে আমাদের তো মৃত্যু হবে বা একটা অন্য কিছু ঘটবে, এরকম একটা ঘটনার সম্মুখীন হয়ে গেলাম আমরা। তখন কি করব, আর আমি তো সাঁতারও জানি না। তো এর মধ্যে মাঝি যেটা আসিল, তো মাঝি আবার কি করছে, তার হাতের যে বৈঠাটা সেটা ফেলে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে দিল। আমি তো মানে একেবারে অচল অবস্থা এখানে বসে এলাম স্টিল হয়ে, যে আমি এখন কি করব, আমি তো সাঁতারও জানি না। তো এর মধ্যে ওই যে আপনার ট্রলার একটা অংশ আর কি আমাদের নৌকার সঙ্গে ধাক্কা লাগাতে আর নৌকা এক কোনা ভেঙে গেছিল আর নৌকাটা উল্টে গেছে, আমিও পানিতে পড়ে গেলাম। আমি পুরো স্পষ্ট দেখতে পারতেছি, আমি চোখ খুলাম, এবং আমি অনুভব করতেছি আমি পানিটা অলরেডি তলিয়ে যাচ্ছি, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি, মানে মৃত্যুর নিকটবর্তী যেরকম হয় এরকম একটা অনুভব করতেছি। তো এর মধ্যেই আমার হাতের সামনে ওই কাঠের একটা টুকরো আসছিল, সেটা আমি ধরে এটা বাঁচার জন্য চেষ্টা করতেছি। তো এরই মাঝে হঠাৎ মাঝির শব্দ পেলাম, মাঝি আমাকে বলতেছে ভাই বাবুবাজার ঘাটে চলে আসলাম। তখন আমার কাছে অবাক লাগলো, আমি যে এতক্ষণ একটা দুর্ঘটনা দেখলাম সেটা কি হ্যালোসিনেশন ছিল, না এটা কি বাস্তব ছিল, না দুঃস্বপ্ন ছিল, কিছু বুঝতে পারলাম না। এখন মাঝি জন আমাকে বলতেছে যে আমি ঘাটে চলে আসছি, আমি তখন চারদিক চায় দেখতেছি, আসলে তো আমরা ঘাটে নিরাপদে পৌঁছে গেছেন নিরাপদে পৌঁছে এবং গেছি। আপনি যেরকম ভাবে মানে এতক্ষণ ধরে পানির নিচে চলে গিয়েছিলেন সেরকম কোনো কিছুই সেরকম কোনো ঘটেনি। কিছু না। আর ওই সময় আসলে একটা জিনিস কি রাসেল ভাই, আমি ওই সময় শরীরের দিকে লক্ষ্য করতেছি না, আমার শরীরটা ভিজা নাকি, আমি শুধু সেটা আমরা পরে শুনি। যাই হোক আমি অবাক হচ্ছি না, আমি অবাক হইতেছি, আমি যে মানে পড়ছিলাম এইরকমই। তো যাই হোক ওইখান থেকে আবার আপনার কি বলেন
ওই আপনার না রিক্সায় চেপে আবার ওই সাধুর এখানে গেলাম। তো সাধু আমাকে দেখে মুচকি হাসি দিল। মুচকি হাসি দিয়ে বলতেছে, ইমন আমি জানি তুমি যে কাজে যাবা সে কাজটা সফল হবে না, তুমি যে কাজে গেছো সে কাজটা সফল হবে না। আমি কি বলেন, আমি তো অক্ষত ওই যে আপনার যে কলসের অংশটা সেটা তো নিয়ে আসছি, আমি অবশ্যই নিয়ে আসছি, আমার হাতে আছে। তো উনি আবার আমার ডান হাতটা তুলে উপরের দিকে নিয়ে আমাকে বলতেছে, এই এই জিনিসটা কি সে অক্ষত কলসের অংশ? আগে মানে আমি আবার চেয়ে দেখলাম, তখন আমার হাতের মধ্যে ওই সেই কাঠের টুকরো যেটাতে আমি বাঁচার চেষ্টা করতেছিলাম, ওই দুর্ঘটনা যেটা দুঃস্বপ্ন না বাস্তব ছিল জানি না, তবে ওই সময় আমার হাতের মধ্যে। আর তখন আমি আমার সারা শরীরের দিকে লক্ষ্য করলাম যে একটা মানুষ কাপড় পরে গোসল করলে যেমন ভিজা থাকে শেষ অবস্থা, আমার সারা শরীরটা ভিজা। আসলে আমি আজও এর উত্তরটা পাইনি, আমি যতই আমল জানি না কেন, আমি আজ পর্যন্ত এই ঘটনা কি আমার জীবনে বাস্তবতায় সত্য হয়েছিল না আমি এক ধরনের দুঃস্বপ্ন দেখেছিলাম আমি জানি না। সেটা আমার প্রথম ঘটনা ছিল। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এইখানে পরে আলোচনা করি। আমাদের কাছে আর একটা ইমেইল আছে, সেই ইমেইলটা পড়তে চাই, এবং এই ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, যিনি তার নাম জানাতে চান না, এবং তিনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আপনাদের। I'm writing to you because I want to share something that happened to me and my husband. Please don't share my name with listeners. Thank you. এরপর তিনি শুরু করেছেন এবং তারপর লিখেছেন, সরি ফর রাইটিং বাংলা ইন ইংলিশ ফন্ট। এরপর তিনি শুরু করেছেন এভাবে, আমার বয়স ছিল 6 যখন আম্মুর সাথে আমি ইতালিতে মুভ করি। That was in 2000. Okay. আচ্ছা, আব্বু আগে থেকেই এখানে থাকতো এবং এখানে ইতালিতে থাকার কথা তিনি বলছেন, এবং ছোট বয়সে আমি আম্মুর সাথে বেডে ঘুমাতাম, বাট মাঝে মাঝে সকালে আম্মু উঠে দেখতো আমি বারান্দা অথবা কিচেনের ফ্লোরে ঘুমিয়ে আছি। আমি নিজেও জানতাম না কখন কিভাবে আমি বেড থেকে উঠে যেতাম। আমি এভরিডে 4 লিটার দুধ খেতাম। দ্যাট মিনস আমি 8 থেকে 9 বার ফুল ফিডার মিল্ক খেতাম, which is unusual for আজ তখন বয়স ছিল মাত্র 5 বছর। আমাকে অনেক ডক্টর দেখানো হয়, কেউ কিছু পায় না। আমার 5th বার্থডেতে আম্মুর একটা কাজিন আসেন এবং যিনি উত্তরার অনেক বড় একটা মসজিদের ইমাম ছিলেন। তিনি আমাদের বাসায় ঢুকেই আম্মুকে জিজ্ঞেস করেন, তোদের কোনো সমস্যা হয় না তো এখানে? আম্মু অবাক হয়ে বলে, কেন, কিসের সমস্যা? উনি বলেন, না কিছু না, আমি কাল আবার আসবো। পরদিন উনি এসে বলেন, এখানে জিনের ফুল ফ্যামিলি থাকে, হাজব্যান্ড, ওয়াইফ এন্ড তাদের 6টা বাচ্চা। আম্মু অনেক ভয় পায় এবং বাচ্চাটা চেঞ্জ করার ডিসিশন নেয়। বাট আম্মুর কাজিন বলেন যে জিনগুলো সবাই ভালো, আমাদের কোনো ক্ষতি হবে না। আম্মু তখন ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাকে মাঝে মাঝে বারান্দা অথবা কিচেনে কেন পায়, ওখানে এবং তারা সবাই সবকিছু খুলে বলে। দেন উনি বলেন যে জিনদের 4টা ছেলে এবং 2টা মেয়ে, তারা সবাই আমার সাথে খেলে। এটা শুনে আম্মু অনেক শকড এবং ডিপ্রেসড হয়ে যান, এবং নেক্সট ডে বাসা চেঞ্জ করে চাচুর বাসায় উঠে যান আমাদের নিয়ে। আব্বুকে সবকিছু বলার পর আব্বু বলে যে দেশে আর থাকতে হবে না। চাচুকে বলে আমাদের পেপারস রেডি করে উইদিন 6 মান্থস আমরা ইটালিতে চলে এসেছি। চাচুর বাসায় যখন ছিলাম তখন আমার সাথে অস্বাভাবিক তেমন কিছুই ঘটেনি, শুধু ইটালিতে আসার 2 দিন আগে সকালে আমাকে ডাইনিং টেবিলের নিচে ঘুমানো অবস্থায় পাওয়া যায়। যাই হোক, এখানে এসে আল্লাহর রহমতে সবকিছু ভালো যাচ্ছিল। আমাকে এখানে প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তি করিয়ে দেওয়া হয়। উইদিন 3 মান্থস আমি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে যাই এবং আমার অনেক ফ্রেন্ডস হয়। আমি আর সব সাধারণ কিডসদের মতোই। আমার হাজব্যান্ড মিলানে একটা সিটিতে থাকেন এবং ব্যাংকে তিনি জব করেন। ওখানে আমরা বাসা নেই, নিউ একটা গাড়ি কিনি এবং লাইফ ভালোই চলছিল। এক উইকেন্ডে আমরা শ্বশুর বাড়ি অর্থাৎ মিলান যেতাম, দেন পরের উইকেন্ডে বাবার বাড়ি আমরা যেতাম, উইচ ইজ ভেনিস। এবং এমন এক উইকেন্ডে
আমরা শ্বশুর বাড়ি যাই ফ্রাইডে 18th মার্চ 2016। ইউজুয়ালি আমরা ফ্রাইডে ইভিনিং এ গিয়ে স্যাটারডে ইভিনিং এ ব্যাক করি, বাট 20th মার্চ অর্থাৎ সানডে আমার দেবরের বার্থডে থাকার কারণে আমরা স্যাটারডে ইভিনিং এ না এসে সানডেতে পার্টি করে রাত 11টায় রওনা হই। সারাদিন খুব পার্টি করে দুজনেই টায়ার্ড ছিলাম, বাট দুইজন এবং বাট অনলি 2.5 আওয়ার ড্রাইভিং বলে আমরা একটু লেট করে রওনা হই বাসার জন্য। হাইওয়েতে তেমন গাড়ি ছিল না। সানডে নাইট এখানে ইউজুয়ালি মানুষ বাসাতেই থাকে, যেহেতু মানডে সবার অফিস যেতে হয়। অ্যারাউন্ড 1 আওয়ার ড্রাইভিং করার পর হঠাৎ আমার হাজবেন্ড আমাকে বলে যে ওর খুব ঘুম পাচ্ছে এবং চোখ ব্যথা করছে। হাইওয়েতে যেখানে সেখানে কার স্টপ করা যায় না, কাউকে কয়েক কিলোমিটার পর পর একটা SOS স্টপ থাকে, লাইক 4-5 মিনিট পর আমরা একটা SOS এসে থামি এবং ওখানে চোখে পানি দেই এবং আমি ওকে বসতে বলি, বাকিটা পথ আমি ড্রাইভ করব। ও প্রথমে রাজি হয় না, বাট আমি ইনসিস্ট করি। আল্লাহর নাম নিয়ে গাড়ি স্টার্ট করি এবং যেটা শুরু করি এবং লাইক আচ্ছা এবং আমরা সবাই যেটা করি সেটা কিছুক্ষণ যাওয়ার পর রোডের মাঝখানে অনেক বড় একটা ছায়া দেখতে পাই। মনে হচ্ছে যে রোড সাইডে কেউ দাঁড়িয়ে আছে, তার ছায়া পড়েছে রোডের ঠিক মাঝামাঝি, কিন্তু হাইওয়েতে মানুষ দাঁড়িয়ে থাকবে এটা ইম্পসিবল। আমি এটা মাথায় নেই না, ওকেও কিছু বলি না। বাট আশ্চর্যের ব্যাপার হলো ওটা দেখার সাথে সাথে হঠাৎ আমার এত ঘুম পাচ্ছিল যে মনে হচ্ছিল আর চোখ খোলা রাখতে পারবো না। এই বুঝি চোখ বন্ধ হয়ে আসলো। ও ব্যাপারটা বুঝতে পেরে আবার আমাকে বলে নেক্সট ইমার্জেন্সি স্টপে থামতে। আমি তাই করি। দুজনেই এখন গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি। আমি ভাবছিলাম ওকে বলবো কিনা, ভাবতে ভাবতেই ও বলা স্টার্ট করলো যে ও যখন ড্রাইভ করছিল তখন নাকি পরপর 3টা ছায়া দেখেছে। আমি ভয় পাবো বলে আমাকে কিছু বলেনি। দেন আমিও শেয়ার করি যে আমিও দেখেছি এবং তারপর থেকেই আমার এমন ঘুম পাচ্ছে। ও অনেক ভয় পায়, বাট আমার তেমন ভয় লাগে না এবং বলতে থাকে যে পানি নিয়ে মুখ ধুয়ে ওকে বলি যে চলো আমার ঘুম শেষ, আর 45 মিনিটস মতো লাগবে, আমি ড্রাইভ করতে পারবো। ও না করে, ও পারবে বলে, কিন্তু আমার কেন যেন ওকে ড্রাইভ করতে দিতে ইচ্ছে করছিল না, কেমন যেন ভয় ভয় লাগছিল। তবুও কি আর করা। আয়াতুল কুরসি পড়লাম দুজন, আবার রওনা হলাম বাসার দিকে। কিন্তু কে জানতো বাসা পর্যন্ত যাওয়ার আগে এমন কিছু হবে। রাত তখন অ্যারাউন্ড 1:20 AM, আর 20-25 মিনিটস পর আমরা হাইওয়ে থেকে বের হয়ে লোকাল রোড নেব। দেন 5 মিনিটস পরেই বাসা। গান শুনছিলাম। আমরা তো তখন ঘুমের ঘোরটা কেটে গিয়েছে। তখনই আমার হাজবেন্ড ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার দিয়ে রোডের মাঝখানে গাড়ি স্টপ করে ফেললো। 140 কিলোমিটার পার আওয়ার স্পিডে থাকা একটা গাড়ি হঠাৎ ব্রেক করে সামনের দুজনের যা অবস্থা হয় তাই হলো। যদি ব্রেক করে তাহলে যা হওয়ার কথা তাই হলো। আমাদের ফেসের ফ্রন্টে বাউন্স করে 2টা এয়ার ব্যাগ বের হয়ে আসলো এবং আমরা সেন্সলেস হয়ে গেলাম। অ্যারাউন্ড 5:30 AM আমরা চোখ খুলে একটা হসপিটালের বেডে নিজেদের আবিষ্কার করলাম। দেখি একজন নার্স আমাদের জিজ্ঞেস করছে আমি একটু বেটার ফিল করছি কি না। প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকলাম তার দিকে, বুঝতে পারছিলাম না কি বলবো। আমি এখানে কেন আসলাম, কখন আসলাম, কিছুই মনে করতে পারছিলাম না। কয়েক সেকেন্ড পর আমি কান্না করা স্টার্ট করলাম এবং আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করলাম। নার্স বলল ও ঠিক আছে, ঘুমাচ্ছে। তোমাদের দুজনেই একসাথে এত জ্বর এসেছে যে ড্রাইভ করে না এসে তোমরা অ্যাম্বুলেন্স কল করলেই পারতে। আমি নার্সের কথা শুনে শুধু বললাম আমি ওর কাছে যাব। সে আমাকে নিয়ে গেল। নার্স ওকে আস্তে করে ডাকলো আর ও জেগে গেল। দেন ও আমাকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকলো এবং সরি বলতে লাগলো। নার্স
আমাদেরকে জানালো যে ডক্টর নাকি বলেছে যেহেতু জ্বর তেমন নেই, আমরা চাইলে বিকেলে বাসায় চলে যেতে পারি, এবং 3 দিনের মেডিকেল প্রেসক্রাইব করলো, মেডিসিন প্রেসক্রাইব করলো। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনের দিকে তাকিয়ে বললাম, যত তাড়াতাড়ি বাসায় যেতে পারি ততই ভালো। হসপিটালে কে থাকতে চায়, বিকেলেই চলে যাব। ও আমাকে কিছু না বলে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি জানাবা? ও বলল, এটা কি হলো আমাদের সাথে? নার্স বলল, আমরা নাকি হাই ফিভারের জন্য এখানে এসেছি। আমি নাকি ওদেরকে বলেছি যে আমি ড্রাইভ করে এই পর্যন্ত এসেছি। কিভাবে সম্ভব? আমরা তো অ্যাক্সিডেন্ট করলাম, তারপর কি হলো? আমি তো কোনোভাবেই মনে করতে পারছি না। আমি শুধু বললাম, জানি না। আমরা হসপিটাল থেকে বের হয়ে আমাদেরই গাড়ি নিয়ে বাসায় এসেছি। গাড়ির কোনো এয়ারব্যাগ বের হয়নি, সব ঠিকঠাক আছে। Each and every single thing is just okay. আমাদের ক্লিয়ারলি মনে ছিল we had an accident. কোনো ভুল থাকতে পারে না, কোনো ভুল হতে পারে না। যাই হোক, বেশ কয়েকদিন এটা নিয়ে দুজন খুব ভাবলাম। আম্মু ছাড়া আর কারোর সাথে শেয়ার করিনি, আর কাউকে বলিনি অ্যাক্সিডেন্টের কথা। আম্মু তার ইমাম কাজিনকে বলার পর উনি জানান যে উনি নাকি দেখেছেন যে ছোটবেলায় যে জিনগুলো আমার সাথে খেলা করত, সেই জিনের ভেতর 4 জন আমার হাজবেন্ডের ক্ষতি করতে চেয়েছিল, আর 2 জন আমাদেরকে উপকার করতে চেয়েছিল। তাই আমরা হসপিটাল পর্যন্ত যেতে পেরেছি, আর আমাদের নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওরা নাকি ভয় দেখিয়েছে। আসলে ব্যাপারটা এখনো আমার কাছে ক্লিয়ার না। আমরা এখনো বুঝে উঠিনি যে আসলে কি হয়েছিল। যাই হোক, অগাস্টে আম্মু ব্যাক করে, তার কাজিন আমাদের জন্য পানি পড়ে দেয়, যা আমরা পরপর 6 দিন খাই ফজরের আজানের আগে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে আর কিছু ঘটেনি আমাদের সাথে, আর আই প্রে যেন না ঘটে। And that's it. Just felt like sharing. Thank you. এরপরে তিনি নাম লিখেছেন, নামটা আমি পড়তে পারছি না। অ্যান্ড এটা ছিল স্টোরি, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এবং তারা দুজনেই জানেন যে তারা অ্যাক্সিডেন্ট করেছিলেন, বাট তারা যখন চেতনা ফিরে পান তখন তারা দেখেন হসপিটালে, তখনও সবকিছু ঠিকঠাক ছিল যে আমরা অ্যাক্সিডেন্ট করে এখানে এসেছি। যখন নার্সের কথা শুনলেন যে তারা কেউ আসলে অ্যাক্সিডেন্ট করেনি, হসপিটালে নাকি হাই ফিভার নিয়ে গাড়ি চালিয়ে এসেছেন, তারা কি জ্বরের ঘরে সবকিছু দেখেছেন, এগুলো কি সব কল্পনা ছিল নাকি আসলেই অন্যরকম কোনো কিছু ঘটেছিল? আর জ্বর আসলেই হঠাৎ করে এত জ্বর আসবেই বা কেন, আর এরকম সবকিছু ঘটবে বা কেন, জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। তবে আপনারা চাইলে শেয়ার করতে পারেন আপনাদের কথা। আর একটু আগে আমরা যে ঘটনাটা শুনলাম সেটাও খুব অদ্ভুত ছিল, যে একজন মানুষ যিনি শ্মশান থেকে একটা হাড়ির মুখ নিয়ে ফিরছিলেন, এবং তিনি হঠাৎ করেই নৌকা মাঝপথে নৌকার অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি পানির নিচে চলে যান, এবং সেখান থেকে আবারও উঠে আসেন। উঠে এসে যখন তিনি সেই মাটির জিনিসটা নিয়ে, হাড়িটার মাথাটা নিয়ে যখন তিনি ফেরেন, তখন তিনি আবিষ্কার করেন যে তিনি যখন পানির নিচে যান এবং তারপর একটা কাঠের টুকরো ধরে বেঁচে ওঠেন, এবং তারপর যখন তিনি আবার সেটা নিয়ে তার সেই সাধু বাবার কাছে ফেরত যান, তখন সাধু বাবা তাকে মনে করিয়ে দেয় যে তিনি কাজটি করতে পারেননি, এবং তখন তিনি নিজের দিকে তাকে অবাক হন, তার সমস্ত গা দিয়ে, শরীর দিয়ে পানি ঝরছে। অর্থাৎ এই দুটো ঘটনার মধ্যে কোথায় যেন একটা অন্তমিল আছে। আপনার চোখে সেটা লেগেছে কিনা বা আপনার সেটা মনে হয়েছে কিনা আমাকে জানাতে পারেন। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে SMS করেছেন। সানি আল হক আমাদের গোপালগঞ্জ থেকে SMS করেছেন। আফিয়া আমাদের SMS করেছেন খুলনা থেকে, একা শুনছেন, ভয় লাগছে। আলমগীর মিরপুর থেকে আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। ফারদান আমাদের SMS করেছেন হবিগঞ্জ থেকে, এবং SMS পড়েন না কেন? আমি SMS পড়ার সময়টা পেলাম কখন ফারদান? আমি তো কেবল SMS খুলে বসলাম। মামুন আহমেদ আমাদের SMS করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, রেগুলার শুনেন। রায়হান উত্তরা থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে অল স্টোরিজ ট্রু অর ফেক। আপনি এই কথাটা যে জিজ্ঞেস করলেন, আমি তার আগে জিজ্ঞেস করি যেটা কেন জিজ্ঞেস করেছেন, আপনার সন্দেহ হচ্ছে, রাইট? এই ঘটনাগুলো যদি আপনার খুব কাছের কোনো মানুষ মনে বলতো, ধরুন আপনার ফ্যামিলি মেম্বার বা যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, তাহলে আপনার কাছে ট্রু মনে হতো না ফেক মনে হতো? এবং যিনি বলছেন তিনি যদি ট্রু না ফেক, তিনি যদি বলেন ট্রু,
তাহলে তো আমাদের মানে এটা মানে বিশ্বাস করার পুরো ব্যাপারটাই আপনার উপরে। বাট তিনি যদি বলেন ট্রু, তাকে অবিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ লাগবে। সেই কারণটা আবার এই ক্ষেত্রে বের করাটা খুব মুশকিল, খুব ঝামেলার ব্যাপার। কিন্তু রাজীব এবং রুনা আমাদের এসএমএস করেছেন এবং তিনি তার ওয়াইফের সাথে তার মানে রাজীব এবং রুনা রাজশাহী থেকে, এবং তিনি বলছেন আমি আমার ওয়াইফের সাথে শুনছি ভূত এফএম। ইমন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অ্যাডাম, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন এখানে জান্নাত খুলনা থেকে। ফার্স্ট স্টোরি ওয়াজ অ্যামেজিং। আমাদেরকে দেখতে পাচ্ছি যে হার্ডেস্ট রবিন মহাখালী থেকে এসএমএস করেছেন, তার কাছেও অ্যামেজিং লাগছে তাই লিখেছেন তিনি। ফুর্তি ইয়ামিন আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন তিনি দেখতে পাচ্ছি এমডি ইরাক আলী। এছাড়াও মুন আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সুপ্ত ময়মনসিং থেকে। এসএমএস করেছেন আমাদেরকে আলভিদ হাসান শাওন এবং এসএমএস করেছেন মারুফ আমাদেরকে। রিজওয়ান আমাদের এসএমএস করেছেন শাকিল। আরো অনেকেই আমাদের সাথে আছেন এখানে এবং আমাদের সঙ্গে তারা, আশা করছি শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। আমাদের ফেসবুক পেজ মাঝে মাঝে ভিজিট করবেন, চলে যাবেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে, এবং আমাদের এসএমএস করবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি FORTI স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুর এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। MH প্রিন্স মেহেদি আমাদের এসএমএস এখানে ফেসবুকে লিখেছেন এবং বাড্ডা থেকে তিনি শুনছেন। আমাদেরকে লিখেছেন রুহুল খান আর কে লিখেছেন অসম স্টোরি। আমাদেরকে লিখেছেন অমিত, দারুণ হচ্ছে রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে যারা আছেন তাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন তুহিন, এছাড়া আমাদের সাথে আছেন শোভন, মেহেদি খান, SPZ, মনির খান, আফজাল হোসাইন রনি, এছাড়াও আছেন রোহান আহমেদ মিল্টন, ইমরান ফারহাদ, শহীদুল ইসলাম শাওন, আফজাল কোকো, শাহরিয়ার মুস্তাফা, আখতার হোসাইন। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি তারিকুল ইসলাম, শিশির আহমেদ শ্রাবণ, ডায়মন্ড নিশো। এছাড়াও আছেন মারিয়া আক্তার রুহি, লতিফুল ইসলাম, লিওনাল মেসি। এছাড়াও আছেন আমাদের সাথে উদাসী মন, আবিদ কাজী, শাহাবুদ্দিন, রাব্বি হোসাইন স্পর্শ। এছাড়াও আছেন AAR ইকবাল, এছাড়াও সাইদুল ইসলাম, শাওন, পলাশ ঘোষ। এছাড়াও আছেন ইফাদ আহমেদ, ওয়াফি আহমেদ, আসাম, ASM সাকি। এছাড়াও আছেন MD করিম। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন মাহিরা আখতার রুহি, এছাড়া ইমতিয়াজ শান্ত, পলাশ আছেন আমাদের সঙ্গে। আমাদের সাথে আছেন MD রাব্বি, সোহান, SK আরিফ সহ আরো অনেকে ফেসবুকে অনেকেই আছেন এবং আপনারাও চাইলে তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের সাথে আপনিও জয়েন করতে পারেন। চলে যান www.facebook.com/bhutfm.russell। এছাড়াও আমাদের আরো একটা অ্যাড্রেস রয়েছে, সেখান থেকে আমরা কিছু পড়বো একটু পরেই, www.facebook.com/radio.furti। আর আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস ইউর নেম স্পেস ইউর মেসেজ এন্ড সেন্ড ইট টু 9840। চলে যাচ্ছি আমরা থার্ড স্টোরিতে আমাদের সেকেন্ড গেস্টের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু জানাবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি নয়ন ফ্রম উত্তরা। তো রাসেল ভাই, আমার স্টোরিটা ছিল একটা ফ্রেন্ড লিমন তার বাবাকে নিয়ে। তো ওই আঙ্কেল মারা যায় অলমোস্ট 3 years আগে, জানুয়ারি মাসে। তো তখন মেইনলি শীতকাল, তো ঢাকা থেকে তার লাশটা গ্রামে নিতে অনেক রাত হয়ে যায়। তো তখন সবাই ওয়েট করে পরদিন সকালে দাফনের জন্য। ভোরবেলায় তাদের বাড়ির বেলকনিতেই লাশটাকে গোসল করানো হয় এবং দাফনটাও কমপ্লিট হয়। তো তাদের বাড়ির লোকেশনটা ছিল এমন যে বাড়ির সামনে বরাবর যে রাস্তার পাশে বেশ ঘন একটা বাঁশঝাড় এবং বাড়ির পশ্চিম দিকে ছিল তাদের পারিবারিক কবরস্থান। তো ওই দিনটা পার হয় এবং সেদিন রাত্রে আমার ওই ফ্রেন্ড এবং তার আম্মু তাদের বাড়িতে ঘুমাতে যায়। এরপর একটা সময় আনুমানিক 1:30 বা 2টা বাজে
আমার ফ্রেন্ড ছিল তখন আধো ঘুমে। তখন ওর মনে হলো যে একটা দমকা হাওয়া আর একজন রুমে প্রবেশ করলো এবং তার সাথে দরজার পাশে রাখা বাতিলগুলো পড়ে গেল। ও চমকে উঠলো যে শীতের সময় দরজা জানলা সব অফ করা, তো এটা কিভাবে সম্ভব। তারপর মনে হতে লাগলো যে রুমের টেম্পারেচারটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে এবং একটা তীক্ষ্ণ আগরবাতি স্মেল তার নাকে আসলো। এবং একটা সময় যে রুম মানে প্রচন্ড শীতকাল হওয়ার পরেও রুমটা অত্যন্ত গরম হয়ে গেল এবং সে জাস্ট চোখ বন্ধ করেছিল এবং অনেক ঘামতে থাকে। হঠাৎ তার ফিল হলো যে মাথায় কোনো একটা ঠান্ডা হাতের স্পর্শ এবং তার মনে হচ্ছে কেউ একজন তার মাথায় হাতটা বুলিয়ে দিচ্ছে। তো ও নর্মালি ওর আম্মুর হাত মনে করে জাস্ট হাতের বুড়ো আঙুলটা ধরে একটু স্বস্তি পায়। তো ওর কেন যেন মনে হলো যে হাতটা ওর পরিচিত, বিকজ ওর যে বুড়ো আঙুলটা ধরেছিল ও ফিল করলো যে হাতে ঘন পশম এবং হাতের নখটা ছিল জাস্ট অ্যাঙ্গেল টাইপের এবং হাতের কোনো ক্ষতস্থানে হাত পড়লো যেখান থেকে রক্ত বা সামথিং লিকুইড তার হাতে লাগলো। তো ও তখন মনে পড়লো তার বাবার কথা, কারণ ছোটবেলা থেকে ও অনেক ওর বাবার আদরের ছিল এবং অল টাইম ওর বাবার পাশে ঘুমাতো এবং ঘুমানোর সময় জাস্ট তার হাতের বুড়ো আঙুলটা ধরে ঘুমাতো এবং তার হাতেও ছিল ঘন পশমওয়ালা এবং মারা যাওয়ার আগে হাতে একটা ইনফেকশন হয় যেখান থেকে প্রায় ব্লিডিং হতো। তো ও সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে জাস্ট কম্বলের নিচে ঢুকে যায় এবং ফিল করলো কয়েক মিনিটের মধ্যে রুমের টেম্পারেচারটা আগের মতো কমে জাস্ট এভারেজ টেম্পারেচারে চলে আসে। তার 2-3 ঘন্টা পর ফজরের ঠিক কিছুক্ষণ আগে তারা দুজনই সজাগ ছিল। তো তারা শুনতেছিল যে যে বেলকনিতে লাশটাকে গোসল করানো হয়েছিল ওখানে এক কোণা থেকে আরেক কোণায় জাস্ট কেউ একজন আর্তনাদ করে দৌড়ে যাচ্ছে এবং এসে এসে তাদের দরজা ধাক্কা দিচ্ছে। তো এইভাবে কয়েকবার করার পর তারা মনে করে যে কেউ হয়তো বিপদে পড়েছে, তারা তাড়াতাড়ি যে দরজাটা খুলে দেয় এবং কাউকে পায় না। তো এখানেও ভয় পায়, তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয়। সকাল হয়, তো আমার ফ্রেন্ড রাতের ওই হাতের স্পর্শের কথা তার মাকে জিজ্ঞেস করে এবং তিনি কিছুই বলতে পারে না। তো সে হাতে লক্ষ্য করে যে রক্ত তার হাতে শুকিয়ে আছে। তখন তার ওই স্বপ্নের কথা মনে পড়ে এবং তার কেন যেন মনে হয় যে তার মৃত বাবার আত্মা তার সাথে দেখা করতে চেয়েছিল বা এসেছিল। তো ওই দিন সন্ধ্যার দিকে তার আম্মু কোনো এক রিলেটিভের বাড়িতে যায়। তো ও যায় না, কজ ও স্মোক করতো। তো মাগরিবের পর ও দরজা বন্ধ করে বসে আছে এবং একটা ছোট ভাই আসলো, তাকে কিছু টাকা দিয়ে দোকানে সিগারেট আনতে পাঠালো। তো দোকানের ডিস্টেন্সটা ছিল এমন যে দৌড়ে যেয়ে ফিরে আসতে হাইয়েস্ট 3 বা 4 মিনিট লাগবে। তো এরকম একটা পর্যায়ে হঠাৎ করে লোডশেডিং হয়। তখন তাড়াহুড়া করে মোবাইলে ফ্ল্যাশটা অন করে এবং ঘড়িতে টাইম দেখে ঠিক 7:32। কিছুক্ষণ পর সে দরজা নক পায়। তো মনে করে যে সে চলে এসেছে, দরজাটা খুলে দেয়। সে কাউকে দেখতে পায় না। তখন সে ঠিক তার বাবার কণ্ঠে তার নামে 2টা ডাক পায়। ডাকটা ছিল এরকম যে লিমন, এ লিমন। তখন তার চোখ যায় সেই বাঁশঝাড়ের দিকে। মনে হলো সাদা জুব্বা পরা টাইপের অনেক লম্বা কেউ একজন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যদিও সে চেহারাটা বুঝতে পারে না। এবং তার চোখটা জলজল করছিল এমন ভাবে যে রাত্রেবেলা রাসেল ভাই বিড়ালের চোখ যেমন জলজল করে সেরকমটা। এরপর সে ফিল করে যে কবরস্থানের দিক থেকে কোনো একটা পায়ের সাউন্ড, যেটা তার সামনে এসে দাঁড়ালো উঠানে এবং সেটা হয়তো বা কুকুর বা শিয়াল, সে বুঝতে পারলো না। একটু অস্বাভাবিক আকৃতির, লাইক একটু বড়। তো ওটা যেন অনেক গোঙাচ্ছে এবং তাকে কামড়ানোর জন্য ধেয়ে আসছে। তো ওর এমন একটা পর্যায়ে হয় যে সে কি করবে বুঝতে পারে না, জাস্ট থান্ডার হয়ে যায় এবং চোখটা বন্ধ করে ফেলে ভয়ে। তখন ও বাইরের সাউন্ডগুলো ফিল করা ট্রাই করে, কিন্তু মানে একটা পর্যায়ে মনে হয় যে চারদিকে পুরো নিস্তব্ধ, কোনো সাউন্ড শুনতে পায় না। তার 10 কি 12 মিনিট পর সে ফিল করে যে চারদিকে প্রচন্ড বাতাস শুরু হলো এবং সেই বাঁশঝাড় এবং চারদিকে গাছপালা মনে হচ্ছে সব ভেঙে পড়ছে। এবং কিছুটা সময় যাওয়ার পর সে বুঝতে পারলো যে নিজেকে আর ধরে রাখতে পারছে না, কেউ হয়তো বা তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর সে আবারও বাইরের পরিবেশটাকে নিস্তব্ধ অনুভব করলো এবং সেই আগে যে তীক্ষ্ণ আগরবাতি স্মেলটা পেয়েছিল সেটা আবারও তার নাকে আসলো এবং সে জাস্ট সাহস করে চোখটা খুলে দেখে আসলে সে ওই কবরস্থানে দাঁড়ানো এবং ঠিক তার বাবার কবরের পাশে দাঁড়ানো। আচ্ছা, প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে তার বাড়ির দিকে একবার তাকায়। তখন দেখে তখনও মানে লোডশেডিং ছিল, কারেন্ট আসেনি। এক দৌড়ে বাড়িতে চলে যায়। যখন পৌঁছায় তখনই কারেন্ট চলে আসে এবং সে মোবাইলে টাইমটা দেখে 8:30। তার মানে রাসেল ভাই এখানে কিন্তু 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তখনই সেই ছোট ভাই দৌড়ে সিগারেট এনে তার কাছে দেয় এবং সে বলে, কি রে এতক্ষণ কোথায় ছিলি, 1 ঘন্টা হয়ে গেল। বা ওই লোডশেডিং এর কথা জিজ্ঞাসা করে, তখনও বলে কই, এই তো গেলাম। আর আমি তো দোকান থেকে স্পষ্ট দেখছিলাম যে বাড়িতে ঠিকই কারেন্ট আছে।
তখন ও মানে আমার ফ্রেন্ড শিওর হওয়ার জন্য আবার ঘড়িতে আবার দেখে, সে দেখে যে ঠিকই তো 7:35। তাহলে রাসেল ভাই এখানে সে এর আগের যে সময়টা, ওটাকে কি বলবো, আর এটাকে যদি স্বপ্ন বলি তাহলে ওই কবরস্থানের ব্যাপারটা বা দৌড়ে আসে ব্যাপারটা এটা কি ছিল? তো সে অ্যান্সার খুঁজে পায় না। সে জাস্ট তার আম্মু চলে আসে, পরে এটা কারোর সাথে শেয়ার করে না। তো ওর মনে হয় যে মানে ওর বাবা বেঁচে থাকতে যেরকম ওর পাশাপাশি ঘুমাতো এবং হাতের বুড়ো আঙুলটা ধরে থাকতো, তো ও মনে করে এখন হয়তো বা তার বাবা মারা যাওয়ার পর সে মৃত আত্মাটা তার পাশে থাকতে চায়। তো যাই হোক, এভাবে তার বাবা 40-এর আগ পর্যন্ত সেরকম অনেক দুঃস্বপ্ন দেখে এবং তারপর ঢাকা চলে আসে। তো বাবা মারা যাওয়ার পর নর্মালি ফ্যামিলিতে ফিনান্সিয়াল প্রবলেম হওয়াটাই স্বাভাবিক, তো তাদেরও অনেক প্রবলেম হয়। তো ওই তার বাবা তার মাকে স্বপ্নে দেখা দিয়ে বলে যে, বোঝায় যে অনেক কষ্টে আছে এবং বলে যে তোমরা আমার কাছে আসো না কেন, তোমাদের ছাড়া আমার ভালো লাগে না, এসো আমার কাছে। তো এইভাবে কয়েকদিন দেখার পর তার মা ব্যাপারটা আমলে নেন না। তারপরে কোন একদিন স্বপ্নে তাকে তার বাবা বলে যে মানে রেগে গিয়ে বলে যে তোমরা আমার কাছে আসো, আসলে তোমাদের উপকার হবে। তখন ওই আন্টি মনে করে বেশ, তো বাড়িতে যে কবরটা জিয়ারত করে আসা যাক। তো তাদের বাড়ির যাওয়ার ওইটা ছিল এমন যে মাঝপথে একটি গাড়িকে চেঞ্জ করে একটা গাড়িতে উঠতে হয়। তো একটা গাড়ি থেকে নামার পর আন্টি টয়লেটে যায়। যাওয়ার সময় তেমন কিছু চোখে পড়লো না। ঠিক যখন বের হবে দরজাটা খুলে তখন পায়ের কাছে কিছু একটা হোঁচট খায়। তাকিয়ে দেখে যে একটা খাম। তো খামটা খুলে দেখে যে 60,000 টাকা। সে অবাক হয়ে যায় এবং মনে করে যে যাই হোক নিকটবর্তী কোনো থানায় বা কোথাও জমা দিবে। তখন যখন পাবলিক টয়লেট থেকে বের হয় তখন একটা পাগল তার সামনে আসে এবং একটা মুচকি হাসি দিয়ে বলে যে ওটা তুই রেখে দে, তোর উপকার হবে। তখন রাসেল ভাই মনে পড়ে যে গত রাতে যে স্বপ্ন দেখেছিল, বলেছিল যে কালকে তোর উপকার হবে, সেটার সাথে মিলিয়ে ফেলে জিনিসটা, মিলিয়ে ফেলে এবং চিন্তা করে। হঠাৎ করে তার পাগলের কথাটা মনে পড়ে এবং পাগলের দিকে তাকায়, তো দেখে যে পাগলটা ভ্যানিশ ছিল না। তো ওই টাকার একটা অংশ দিয়ে ওই মিলাদ দেওয়া হয় এবং বাকি অংশটা দিয়ে তাদের ফ্যামিলিতে অনেক হেল্প হয়। ওকে। তো ওকে ঢাকা আবার ব্যাক করার পর সে কয়েকদিন পর সেই পাগলটা আবার তাকে স্বপ্নে বলে যে মানে হেসে হেসে বলে তোর ভাগ্যটা আজকে অনেক ভালো। তো আন্টি অফিসে যায়। তারপরের দিন অফিস থেকে যখন ব্যাক করে রাতে বা লিফট থেকে নামে তখন দেখে ঠিক আরেকটি খামটি খুলে দেখে 15,000 টাকা। তো তখন ওই যে আগের যে স্বপ্ন দেখেছিল ওটার সাথে মিল খুঁজে পায়। তো ধরেই নেয় যে প্রথমবার উপকার করছে। তো ওটা দিয়ে তাদের ফ্যামিলিতে যে খারাপ অবস্থা ছিল তা থেকে মোটামুটি একটা পরিত্রাণ পায়। রাইট। তো এভাবে তাদের ঘরে যে মানে অনেক সময় হিসাবের বাইরেও কিছু কিছু টাকা পেতো বা অনেক হেল্প হতো তাদের। এবং আমার ওই ফ্রেন্ড এখনো মাঝে মধ্যে মধ্যরাতে ওই সেই তীক্ষ্ণ আগরবাতি স্মেল পায় নির্দিষ্ট কিছু রাতে, যেমন ধরেন আমাবস্যা রাতে। তখন সে জেগে ওঠে এবং ফিল করে যে তার আশেপাশে কেউ একজন আছে। তো তারা এ ব্যাপারে কোনো স্টেপ নেয় না, মনে করে যে হয়তোবা অত্যন্ত ভালোবাসা থেকেই তাদের বাবা তাদের আশেপাশে থাকতে চায় তাদের আত্মাতে এবং তাদেরকে হেল্প করতে চায়। রাসেল ভাইয়ের ব্যাপারটা মানে ভৌতিক না হলে একটু অদ্ভুত বলা যায়, এই ছিল। হ্যাঁ, বেশ অদ্ভুত। এবং তারা তো নিশ্চয়ই ভয় পেতেন না এই ব্যাপারটা? ভয় পেতেন না, জাস্ট তারা ফিল করতেন যে তার বাবা করতেন। হ্যাঁ, আচ্ছা। এবং আচ্ছা, খুবই অদ্ভুত ব্যাপার। এবং আমরা সেটা নিয়ে আরো কথা বলবো হয়তো পরবর্তীতে। এবং আমার কাছে এই মুহূর্তে একটা ইমেল রয়েছে, আমি সেই ইমেলটা একটু পড়তে চাই। এই ইমেলটাও আপনারা একটু মন দিয়ে শুনবেন যারা শুনছেন এই মুহূর্তে। আমি জানি সবাই মন দিয়ে শুনছেন, তারপরেও বললাম আর কি। তো যাই হোক, ইমেলটা পড়ছি। যেভাবে লিখছেন, রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে থাকেন। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট দুটি ঘটনা বলবো। আমার বয়স তখন 4 কি 5 বছর হবে। আমি তখন থাকতাম কিশোরগঞ্জের একটি সরকারি কোয়ার্টারে। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি তখন নিজেকে আবিষ্কার করি ঘরের ভেন্টিলেটরের দিকে নিচের থেকে নেমে আসছি। আমি আবারও বলছি, আমি তখন নিজেকে আবিষ্কার করি ঘরের ভেন্টিলেটরের দিক দিয়ে নিচে নেমে আসছি। তখন হঠাৎ আমি নিচে তাকিয়ে দেখি আমি আমার বাবা ও মায়ের মাঝখানে শুয়ে আছি। চিন্তা করে দেখুন, আপনি রাতের বেলায় ঘুমাতে গেছেন, হঠাৎ করে আপনার ঘুম ভেঙেছে এবং ঘুম ভেঙে আপনার মনে হলো যে ভেন্টিলেটরের যে জায়গাটা আপনার ঘরে, সেই জায়গা থেকে আপনি ভাসমান অবস্থায় ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছেন এবং বিছানার দিকে তাকিয়ে আপনি আপনার বাবা মার সাথে আপনাকেও দেখতে পাচ্ছেন।
এবং সাথে সাথে আমার ওই সময় মনে হলো আই এম পুলড ডাউন ইনটু মাই বডি। এরপর জেগে উঠি বা সম্বিত ফিরে পাই এবং অনেকক্ষণ আমি এই বিষয় নিয়ে চিন্তা করি, কিন্তু আমি এই ঘটনাটি তখন বাবা মাকে জানাইনি। আমার এই ঘটনার বিশ্লেষণে মনে হয়েছে মানুষের আত্মাকে ঘুমের সময় সৃষ্টিকর্তা তার হেফাজতে নিয়ে যান। হয়তো আমি ছেলেবেলায় এই মাসুম সময়ে কোনোভাবে ওই ঘটনাটা অন্য কোনো ডাইমেনশন থেকে দেখে ফেলেছি। আমার এই ঘটনাটি এতই দ্রুত সময়ের মধ্যে ঘটে যা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার এবং সেটার মধ্যে ঘটেছিল। জানি না আমার এই ঘটনাটি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমি এই ঘটনাটি আমার স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে এবং এর সাথে আরো একটি ঘটনা রয়েছে। ছোটবেলায় আমার একটি ট্রাইসাইকেল ছিল। তো তখন প্রায় সময় রাত্রেবেলায় বিদ্যুৎ চলে যেত। বিদ্যুৎ চলে যাওয়ায় কোয়ার্টারের প্রায় সব ছেলে মেয়ে এবং আন্টিরা বাইরে চলে আসতো। তো একদিন বিদ্যুৎবিহীন বাড়িতে রাত 8টা কি 8:30 হবে, আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি। আমি আমার ছোট্ট ট্রাইসাইকেল নিয়ে খেলায় মেতে উঠি। হঠাৎ আমার নজর চলে যায় ওপরের আকাশের দিকে। তখন আমি দেখতে পাই হাতের তালুর সমান আকৃতির গোল্ডেন রঙের একটি ছোট্ট স্টার বা তারা আমার মাথার উপর দিয়ে জোর গতিতে উড়ে যাচ্ছে। গতিটা এমন ছিল যে বাতাসের বেগে ওই স্টার বা তারাটি বেঁকে গেছে। আমার মনে হয়েছিল একটা লম্বা বাঁশ দিয়ে ওই স্টার বা তারাটিকে ধরে ফেলা যেত। আমি ঘটনাটি এতই অবাক দৃষ্টিতে দেখছিলাম যে কাউকে তা দাগ দিয়ে দেখানোর সুযোগ পাইনি। এই ছিল আমার ছেলেবেলার জীবনে মুখোমুখি হওয়া দুটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং তারপরে তিনি তার নাম লিখেছেন। আমার পুরো নাম বা ঠিকানা পড়ে না শোনানোর জন্য অনুরোধ করা হলো, সুতরাং আমি পড়ে শোনালাম না। তিনি সংক্ষিপ্ত নাম যেটা দিয়েছেন সেটাই বলছি, MI করিম। তো এটা ছিল স্টোরি এবং আমার সাথে বেশ কিছু SMS অলরেডি আবারও চলে এসছে। সেই SMS গুলো আমি পড়বো, ডেফিনেটলি পড়বো। তবে তার আগে যেটা করব আমি একটু সেটা হচ্ছে যে আচ্ছা না SMS পড়ে ফেলি। অহনা আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন শুনতে নাকি তো একটু প্রবলেম হচ্ছে। কেন সেটা আমাদের একটু জানান যে কেন শুনতে প্রবলেম হচ্ছে। জয়ন্ত চন্দ্র আমাদের লিখেছেন যে গল্পটা টোটালি অদ্ভুত। আমাদেরকে FM শাহরিয়ার পাইকগাছা থেকে লিখেছেন জোস স্টোরি। আমাদেরকে রবিউল আওয়াল SMS করেছেন। রহিম রাজীব আমাদের সাথে 3 ফ্রেন্ড ভূত FM শুনছেন তারা। আবির এবং নাসিমা সেকেন্ড স্টোরিটা খুবই ভয় পেয়েছিলাম। আবু বাকর টাঙ্গাইল মির্জাপুর থেকে লিখেছেন ভয় এবং মজা দুটোই পাচ্ছি, লাভ ইউ ফুটতে। রিফাত তামান্না লিখেছেন রাজশাহী থেকে ভয় লাগছে যদিও তাও শুনছি। আমাদেরকে লিখেছেন বিশ্ব এবং আমাদেরকে লিখেছেন MD বুলবুল ফ্রম তেজগাঁও, নাইস স্টোরি। আমাদেরকে নাজমুল সাকিব লিখেছেন কল্যাণপুর থেকে এবং আমাদেরকে বলছেন যে ভাইয়া গল্পের মিল আছে, 2 গল্পেরই মিল আছে, কারণ দুইজনই হঠাৎ কিছুটা হারিয়ে যায় এবং দুজনের ফলাফল মোটামুটি একই রকম। সঞ্জনা আমাদের SMS করেছেন। ভিক্টর SMS করেছেন। তিনি লিখেছেন যে তিনিও অনেক প্রশংসাই করেছেন, অসম স্টোরি তাই লিখেছেন। ফরিদুল আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি সাগর। এছাড়াও সেজান আমাদের SMS করেছেন আই মিস ভূত FM। কেন মিস করেন সেটা অবশ্য বুঝিনি। অপূর্ব রাজ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন ফাহিম শাহরিয়ার। এছাড়াও দীপু আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি SH আবরার হবিগঞ্জ থেকে। ইমতিয়াজ করিম আমাদের SMS করেছেন। আজমিনা আক্তার এছাড়া আমাদের SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FORTA ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব ছোট্ট আরো একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ঘটনা শুনবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM. The night comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের সামনে একটা স্পেশাল এপিসোড করার ইচ্ছা আছে, যেটা হয়তো শুক্রবারে করবো না, শুক্রবার ছাড়া করবো আমরা কোনোদিন।
আশা করছি। তো সেই জন্য আমাদের প্রচুর স্টোরি দরকার এবং স্মরণকালের শ্রেষ্ঠ ঘটনা দরকার আমাদের। মানে এখন পর্যন্ত যে ঘটনাগুলো আপনারা পাঠান নাই, মানে অনেক 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 ভালো স্টোরি চাই, আমরা অনেক বেশি ভালো স্টোরি চাই। সো সেই স্টোরিগুলো লিখে পাঠান আমাদেরকে, এবং আপনি সেটা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন, আপনি সেটা চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। এবং যে যেখানে আছেন সবাইকে রিকোয়েস্ট করব, যারা এর আগে পাঠিয়েছেন তারাও পাঠাবেন, যারা এখনো পর্যন্ত পাঠাননি তারাও প্লিজ পাঠাবেন। এবং আমরা চাই আপনারা সবাই আমাদের এই সহযোগিতাটা করবেন। আমরা একটা অন্য রকমের এপিসোড করতে চাই, যেটা শুক্রবার ছাড়া অন্য কোনো একটা দিন করব, এবং কবে করব সেটা এখন বলছি না, বাট আমরা চাই করব। সো আমরা এই ইনফরমেশন দেওয়ার কথা দরকার ছিল, সেটা দিয়ে দিলাম। আর সেই সাথে জানিয়ে দিই, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি স্পেস ইউর নেম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is very important for you because এই অ্যাড্রেসটা না জানলে আপনি ঘটনা পাঠাতে পারবেন না। আমি স্পেলিংটাও বলে দিচ্ছি, BHOOTFM@radioforti.fm। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এবং এখানে আপনি এই মানে কি বলবো, যে এই নেক্সট সপ্তাহ মানে নেক্সট ফ্রাইডের আগেই আপনি আপনার যত ঘটনা আছে সব পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আমার নাম ইমন আহমেদ। যে আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে 1998 সালে, যখন ক্লাস 8-এ পড়তাম আর কি, আমাদের উচ্চ বিদ্যালয়। তো আমরা সব বন্ধুরা ক্রিকেট পাগল ছিলাম আর কি। আমার এই ঘটনাটি আমার একটা বন্ধুকে নিয়ে আর কি। ওই বন্ধু ঘটনাটি 7 দিন পরে মারা যায়, যে হোক রিফার্ট করে নাম আছে ওই বন্ধুর ভিত্তি করে। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। তো আমরা প্রত্যেকদিন স্কুল ছুটি শেষে আমরা বাড়ি বালু মাঠের মধ্যে আমরা খেলাধুলা করতাম আর কি, ক্রিকেট খেলতাম। কারণ প্রতি শুক্রবারে, হাসপাতালের নামটা বলতেছি না আর কি, তো ওই হাসপাতালের মাঠে আর কি, যেখানে আমরা খেলতাম আর কি প্রতি শুক্রবারে বন্ধু বান্ধবকে নিয়ে। তো ওই হাসপাতাল মাঠটার ঠিক পাশেই একটা দমঘর আছে, যেটা আপনারা পোস্টমর্টম বা যে লাশ কাটাকাটি করে এটার পোস্টমর্টমের ঘরটা। তো আমরা আমাদের বন্ধুদের মধ্যে অনেক বন্ধুরই ওই কারো বাবা বা কারো চাচা কেউ না কেউ ওই হাসপাতালের মধ্যে কর্মরত, মানে যে কোনো একটা দায়িত্ব থাকে। কেউ ডাক্তার, যেমন সজীবের বাবা ডাক্তার আছে, বা অন্যান্য এরকম। তো এই জন্য আমরা এখানে খেললেও কেউ কোনো কিছু বলতো না। তো ঘটনাটি ঘটছিল শুক্রবার দিন। তো আমরা 3:30-4টার দিকে আমরা প্রায় 12 জন বন্ধু বান্ধব মিলে ওই ক্রিকেট খেলার জন্য ওই মাঠে গেলাম। তো ওই মাঠের মধ্যে 3:30-4টা এরকম হবে, ওই সময় গিয়েছিলাম। তো মাঠের মধ্যে যখন গিয়েছে, ওই আমাদের নিয়ম ছিল আর কি, আমরা যখন ওই মাঠে খেলতাম তো অনেক সময় বলটা আর কি আমরা যখন উঁচু করে শট দিতাম, তো ওই বলটা অনেক সময় দম করে চলে যেত জানালা দিয়ে। তো আমাদের মধ্যে নিয়ম ছিল, যার দ্বারা বলটা ওইখানে যেত সে কুড়িয়ে নিয়ে আসবে। তো আমরা অনেক সময় অনেক লাস্ট দেখছি, এক প্রকার ভয় ভীতি এরকম করতো না। প্রথম অনেক ভয় পেতাম ভিতরে যাওয়াতে, পরে আস্তে আস্তে যে রেগুলার ক্রিকেট খেলে ওইখানে তখন প্রায় যাওয়ার পরে এরকম ভয় পেতাম না। তো ঘটনার দিন রিফাত ব্যাটিং করতেছিল, তো একটু হালকা উঁচু শট করার পরে ওই জানালা দিয়ে বলটা চলে যায় দমঘরের ভিতরে। তো আমরা রিফাত সাধারণ নিয়ম অনুযায়ী ওই সে বল আনার জন্য, বল কুড়িয়ে আনার জন্য ওই দমঘরের ভিতরে যায় আর কি, পোস্টমর্টমের ঘরে। আমরা বাইরে তার বল আনার অপেক্ষায় ছিলাম। তো ঠিক তার যাওয়ার খানিকক্ষণ পরে, প্রায় 3-4 মিনিট বা 5 মিনিট পরে রিফাতের একটা চিৎকার শব্দ পেলাম। চিৎকার করে, তো চিৎকার শব্দ পেয়ে আমরা সব বন্ধুরা ওই তাড়াহুড়ো করে দমঘরের ভিতরে প্রবেশ করলাম, যে কি হয়েছে বন্ধু এরকম চিল্লাইছে। তো আমরা এখানে যা দেখি যে একটা মহিলার লাশ মাটিতে মেঝেতে বিছানো অবস্থা, মারা যাওয়ার যে লাশটা থাকে, লাশ তো লাশই। ওর পাশে আমার বন্ধু রিফাত সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে, ঠিক লাশের পাশে। এবং আমার বন্ধু যে রিফাতটা আছে, তার ডান হাতের মধ্যে ওই যে আমাদের টেপটেনিস বল যেটা খেলি আর কি, ওই টেপটেনিস বলটা তার ডান হাতের মুষ্টিতে ছিল, এবং লাশের একটা হাত দিয়ে আর কি তার ডান হাতের কবজির উপর অংশটা চেপে ধরে রাখে। তো আমরা এটা দেখে আমরাও সাধারণত হইল্লার চিল্লাচিল্লি শুরু করলাম। এর মধ্যে দমঘরে কর্মরত 2 জন ছিল আর কি, কাকা পরে ডাকতাম। ওনারা আসলো, আইসা দেখলো, দেখার পরে ওনারা খুব অবাক হলো জিনিসটা এমন কেন। তো ওনারা অনেক চেষ্টা করছে আমার বন্ধুর হাত থেকে, ওই রিফাতের হাত থেকে ওই লাশের যে হাতটা সেটা বিচ্ছিন্ন করার জন্য। অনেক চেষ্টা করার পরে ব্যর্থ, বারবার চেষ্টা করার ব্যর্থ হওয়ার পরে আমাদেরকে বললো তোমরা সবাই বাইরে চলে যাও, ওই দেখতেছি কি করা যায়। তা আমরা আবার কি করলাম, বন্ধুকে অবস্থায় ফেলে রেখে বাইরে আসতে বাধ্য হলাম।
তো আমরা সবাই বাইরে অপেক্ষা করতেছি। এর মধ্যে আমার যে বন্ধু সজীব, তার মানে তার বাবা আর কি ডাক্তার, হাড় বিশেষজ্ঞ। তো উনাকে আর কি ডেকে নিয়ে আসা হলো। তো উনি আসছে এবং সঙ্গে আরো দু একটা নার্স ছিল, ওনারা সবাই আইসা ভিতরে কি করছে না করছে সেটা জানি না, যেটা আমরা বাইরে ছিলাম সেটা দেখতে পারিনি। তো যখন আমার বন্ধুকে ওইখান থেকে 15-20 মিনিট পরে আর কি বের করে নিয়ে আসলো রোগীদের ট্রে বেড যেটা হয় সেটাতে করে, তখন লক্ষ্য করলাম যে আমার বন্ধুর যে ওই ডান হাত যেটাতে বোল ধরেছিল আর কি, সে ডান হাতের কবজির উপরে একটা ব্যান্ডেজ করা, এবং বন্ধুটা সেন্সলেস অবস্থায় ছিল। তাকে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আর কি ভর্তি করা হলো, এমার্জেন্সি বিভাগে। তো ভর্তি করার পরে ঘন্টাখানেক পরে উনারও হোশ আসলো। এর মধ্যে তার ফ্যামিলি থেকে তার বাবা মা, মানে রিফাতের বাবা মা সবাই আইসা উনারা আমাদেরকে অনেক বকাটকা দিল যে তোমরা কেন এখানে খেলতে আসো, একটা খারাপ জায়গা, এই ইত্যাদি অনেক কিছু। তো ওরাও রিফাতকে কি করলো, ওইখানে নাম টাম কেটে নিয়ে ওর বাসায় নিয়ে চলে গেলো, আর আমরা যে যার মতো বাড়িতে চলে গেলাম সেদিনকার মতো। তো পরের দিন স্কুলে আমরা ক্লাস করলাম, ক্লাস করে পরে বন্ধুর এখানে গেলাম আর কি দেখা করার জন্য, রিফাতের বাসায়। রিফাত বিছানায় আর কি বিশ্রাম নিতেছিল, জেগেই ছিল আর কি। তার জিজ্ঞেস করলাম, দোস্ত কালকে কি হয়েছিল, তুই এভাবে সেন্সলেস হলি কেন? আমরা যখন গেলাম তো দেখলাম সেন্সলেস। তো ওই বললো যে দোস্ত আমি যখন বলটা কুড়াতে গেলাম তো বলটা ঠিক মহিলার লাশের পাশে ছিল, লাশের যে মাথার অংশটা আছে, যে মাথার সামনেই ছিল। তাই আমি বলটা যখনই ডান হাতে ধরলাম তখনই ওই মহিলার লাস্টের যে লাশটা আছে ওই মহিলাটা হাত দিয়ে আমাকে ধরলো। আশ্চর্যভাবে একটা মরা মানুষ হাত দিয়ে ধরে কিভাবে, এই জিনিসটা দেখে আমি আর থাকতে পারলাম না, সেন্সলেস চিৎকার মেরে সেন্সলেস হয়ে গেলাম। এরপর আমার কোনো কিছু মনে নাই। তো ওকে জিজ্ঞেস করলাম তোর হাতে ব্যান্ডেজ করলো, তো সেইটাও আমি জানি না কেন ব্যান্ডেজ করছে, কিন্তু আমার কাছে মানে এরকম অনুভব লাগে যে কেউ কাউকে খামচি দিলে যেরকম ব্যথা লাগে অনুভব, এরকম আমার মানে জ্বলতেছে আর কি। আর শরীরে আমার প্রচুর জ্বর। তো বলার পরে আমরাও বলে আর কি বললাম, ওই দিনকার মতো চলে আসলাম। তো এইভাবে প্রায় 6 দিন যাবত আমার বন্ধু এভাবে জ্বরে ভোগলো। জ্বরে ভরার পর আমরা 7ম দিনের মাথায় আমরা ক্লাস করছিলাম সব বন্ধু, তখন স্কুল থেকে স্কুলে নোটিশ আসলো যে রিফাত মারা গেছে। আর বন্ধু মারা গেছে, খবরটা শুনে আমরা খুব অবাক হলাম আমরা, আশ্চর্য ব্যাপার, এত সুস্থ একটা ছেলে কিভাবে মারা যায়। তা আমরা গেলাম আমার বাসায় দেখার জন্য। তখন লাশটা আর কি গোসল টোসল করে জানাজার জন্য প্রস্তুত করা হয়, সে অবস্থায় ছিল। তো এখানে বলা বলিতে শুনলাম যে ডেঙ্গু জ্বর, ওই ডাক্তাররা নাকি বলছে ডেঙ্গু জ্বরের আক্রান্ত করে মারা গেছে। তখন বাংলাদেশের মধ্যে আতঙ্কিত ছিল ডেঙ্গু জ্বর ভাইরাস জনিত কারণে, তো এই কারণে নাকি মারা গেছে। তারপরে আমার মনে সবসময় ওই ঘটনার পর থেকে রাসেল আমি সবসময় আমার মনে একটা চিন্তা থাকতো যে একটা সুস্থ ব্যক্তি কিভাবে মারা যায়, খুব টেনশন ফিল করতো। আর তখন এই যে জিন টিন বা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কোনো আইডিয়া বা আমার কোনো আর কোনো জ্ঞান ছিল না, ইফরিত জিন বা অন্যান্য জিনের সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। তো আমি 3 বছর পরে যখন 2001 যে ঘটনা, ওইটার পরে আমি যখন সেগুলো শিখতে পারলাম, তখন আমি আমার বন্ধুর যে বাবা যে ডাক্তারটা ছিল আর কি, ওনার কাছে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আসলে ঘটনাটা ওই দিনকে কি হয়েছিল, ওই মহিলা কিসের লাশ, মানে কি ছিল যে ওই মহিলাটা এভাবে করলো কিভাবে, তা কি সম্ভব? তখন আমার বললো, ইমন দেখো আসলে ওই মহিলাটা সুসাইড করছে, এবং সুসাইড করে লাশ ওনার পোস্টমর্টমের জন্য কোন এক থানার থেকে আর কি এখানে নিয়ে আসলো। তখন আমার বুঝতে বাকি রইল না এটা আসলে ইফরিত বা খারাপ জিন বা খারাপ আত্মার কারণে আমার বন্ধুর মৃত্যু ঘটেছিল। হয়তো আজকে আমার বন্ধুকে স্মরণ করি, যখন আমি এই ঘটনা বলতেছি আমার কাছে খুব খারাপ ফিল লাগতেছে, সে বন্ধুর চেহারা, সে বন্ধুর দিনগুলো এখনো মনে পড়ে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরের স্টোরিতে, তবে তার আগে আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসবো। এবং আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে www.facebook.com/radio.food, এখানে অনেকেই লিখছেন। ফেরজানা তিশমা আমাদের সাথে আছেন রাজশাহী থেকে। এমডি সজল ইসলাম সাজু আমাদের সঙ্গে আছেন এবং তিনি প্রশংসা করেছেন আজকে শোর। MRK আশিক আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিব হুসাইন। এছাড়া আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ। এছাড়াও মহসিন মুক্তা আমাদের সঙ্গে আছেন, ভালোই লাগছে শুনতে লিখেছেন। সাগর আমাদের লিখেছেন, অনলাইনে শুনছেন তিনি এবং এক্সাইটেড অনেক তিনি আজকে শোটা নিয়ে। তনয় রায়হান আমাদের SMS করেছেন, তনয় রায়হান। এছাড়াও ঋণাত্মক রাজকুমার আমাদের সাথে আছেন, সাথে রয়েছেন সিদ্দিক। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সৌরভ আচার্য, আমাদের সাথে আছেন সোমা ইসলাম। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমরুল কায়েস অয়ন। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD আরাফাত বাপ্পি, MD রাশেদ, মঈনুদ্দিন ইসলাম। এছাড়া আমাদের সাথে আছেন অনন্ত জাহিদ, তানভীর আহমেদ, AH আলিস হাসান। এছাড়া আছেন রাকিবুল আলম হৃদয়। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD রহমান অনন্ত।
আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এখানে নূর উদ্দিন খান, এছাড়াও আদিব আনসারি আমাদের সাথে আছেন, রকুনুজ্জামান সুমন আমাদের সঙ্গে রয়েছেন, এমডি শাওন আমাদের সাথে আছেন, রাজিম ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন, সুলতান মাহমুদ টিপু আমাদের সঙ্গে রয়েছেন, এমডি রিপন হাওলাদার সহ আরো অনেকে। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া SMS তো পাচ্ছি। আমরা একটা ছোট্ট ইমেল পড়বো এবং সেই ইমেলটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। মৌমিতা সাহা আমাদের এই ইমেলটি লিখেছেন মুর্শিদাবাদ, ইন্ডিয়া থেকে। এই স্টোরিটা আমার একটা ফ্রেন্ডের মুখ থেকে শোনা। আমাদের এখানে একটা জায়গা আছে, নাম রিং রোড। আমার ফ্রেন্ড একদিন কলকাতা থেকে বাড়ি ফিরছিল, তখন ভোর 3:50। তখন সে দেখে রাস্তায় একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, বাট ও কোনো রকমের পাত্তা না দিয়ে বাড়ি চলে আসে। তারপর সকালে শুনতে পায় ওখানে একজন আঙ্কেল সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং ওই আঙ্কেলটার বাড়ি ওর বাড়ির পাশে। আঙ্কেলটা হসপিটালে ভর্তি আছেন। তারপর 2 দিন পরে যখন আঙ্কেলটা বাড়ি এলেন, তখন আঙ্কেলকে জিজ্ঞেস করেন আমার ওই ফ্রেন্ড যে কি হয়েছিল। তখন আঙ্কেলটা বললেন রাস্তায় একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি, এবং বাচ্চাটাকে জিজ্ঞেস করেন যে তোর মা বাবা কই। তো বাচ্চাটা কাঁদতে থাকে, আর রাস্তার ধারে জঙ্গলের পাশে শিয়াল তখন আঙ্কেল বাচ্চাটাকে জঙ্গলের পাশে দেখায় শিয়াল তখন, এবং সেখানে শিয়াল আছে সম্ভবত, এটা বোঝাতে চেয়েছেন। তখন আঙ্কেল বাচ্চাটাকে কোলে নিয়ে স্টেশনে রাখে এবং যাওয়ার জন্য স্টেশনে রাখতে যাওয়ার জন্য জোর করলে বা বললে তিনি তাকে নিয়ে হাঁটতে শুরু করেন। হঠাৎ করে আঙ্কেল ফিল করলেন যে বাচ্চাটার ওয়েট আস্তে আস্তে হেভি হচ্ছে। আঙ্কেল একটা সময় বুঝতে পারলেন না, আঙ্কেল আর বুঝতে পারছেন না যে কি ব্যাপার। তারপর আঙ্কেল পিছনে তাকিয়ে দেখলেন যে বেবিটাকে যেখান থেকে তিনি কোলে নিয়ে এসেছিলেন, বেবিটার পাটা ঠিক ওই জায়গাতেই আছে যতটা আঙ্কেল হেঁটেছেন। বেবিটাকে নিয়ে এসেছেন সেখান পর্যন্ত পাটা লম্বা হয়ে এসেছে, যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই পাটা থেকে গেছে এবং বাকি শরীরটা লম্বা হয়ে এসেছে, এটা তিনি বোঝাতে চেয়েছেন সম্ভবত। তারপরে আর ওই বেবিটা তার কোনো পাত্তাই পাওয়া যায় নাই। আঙ্কেল সেন্সলেস হয়ে, এবং তারপরে ওই বেবির কোনো পাত্তা পাওয়া যায় না। এটা ছিল স্টোরি। আমি ইন্ডিয়াতে থাকি, সো আমি ওখানে গিয়ে স্টোরিটা শেয়ার করতে পারবো না, সো আমাকে পড়ে শোনানোর অনুরোধ করেছেন তিনি। আমি পড়ে শোনালাম, এন্ড আই হোপ যে আপনাদের সবার ভালো লেগেছে। আরো একবার মনে করে দিই, সামনে আসা একটা স্পেশাল এপিসোড এই মাসেই কিন্তু। সো আপনারা রেডি হয়ে যান এবং আপনাদের জীবনের সবচেয়ে ঘটনাগুলো লিখে পাঠান। যে রকম ঘটনা ভূত এফএমে আগে কেউ কখনো কোনোদিন শোনেনি। সো সেই ঘটনাগুলো লিখে পাঠানোর অ্যাড্রেস কিন্তু একই, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম থেকে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেই সেরা ঘটনাগুলো দ্রুত লিখে পাঠান আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি নাম। তো আমার নিজের এক্সপিরিয়েন্স করা স্টোরিটি আমি আগে কারোর সাথে শেয়ার করিনি। এটা অলমোস্ট 1 year আগে হবে। আমার কলেজের দেওয়া প্র্যাকটিক্যালগুলো আমার রাত জেগে করার অভ্যাস ছিল। তো এরকম একদিন আমি রাত জেগে প্র্যাকটিক্যাল করছিলাম এবং ঠিক একটা সময় আমার মনে হলো যে রেস্ট নেওয়া দরকার। আমি বালিশের সাথে হেলান দিয়ে জাস্ট রেস্ট নিচ্ছিলাম এবং হঠাৎ আমার ঘড়ির দিকে চোখ পড়ে। তখন আমি তাকিয়ে দেখি ঠিক রাত 12টা। এরপরে আমার এমন ফিল হয় যে আমি ওই ঘড়ির দিকেই তাকিয়ে আছি জাস্ট থান্ডার হয়ে, এবং বোমায় ধরলে যেরকম হয় রাসেল ভাই, যে মানুষ নড়তে পারে না বা কিছু করতে চাইলেও সেটা করতে পারে না যে কারণেই হোক। তো আমার ওরকমটি হলো যে আমি স্থির হয়ে আছি, কিছু করতে পারছি না, জাস্ট উঠতে পারছি না। তো এরকম কিন্তু আমি বুঝতে পারি যে ঘড়ির সময়টা যাচ্ছে, এবং একটা পর্যায়ে এমন হয় যে 12টা থেকে টানা 2 ঘন্টা আমি ভাবে ধ্যান করে থাকার পর তখন আমার ধ্যানটা ভাঙে এবং সকালে উঠে আমি সবাইকে শেয়ার করি, বাট এটা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ সবাই মনে করে এটা হ্যালুসিনেশন, হয়তো বা আমি এটা স্বপ্নে দেখেছি। তো এভাবে কয়েকদিন পরে আবার প্র্যাকটিক্যাল করেছি, ঠিক এরকম রেস্ট নিচ্ছি। তখন আবার রাসেল ভাই ঠিক সে 12টার দিকে আমার ঘড়ির দিকে চোখ পড়ে এবং আবারও আমি সেই থান্ডার হয়ে যাই এবং আমার নড়াচড়ায় কোনো শক্তি থাকে না। মনে হয় যে কোনো একটা শক্তি আমাকে ঠিক ওইভাবে চেপে ধরে রেখেছে, যেভাবে আমি নড়তে পারছি না এবং ঘড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এরকম টানা 2 ঘন্টা
মানে ধ্যান করে থাকার পর 2টার দিকে আবার ধ্যানটা ভাঙে এবং তারপর আমি লাইট জ্বালিয়ে সারা রাত জেগে থাকি। এরকম 2 দিন একই ঘটনা হওয়ার পর আম্মুকে একটু ঘটনা আঁচ দেই, কিন্তু আম্মু বিশ্বাস করে না, জাস্ট হেসে উড়িয়ে দেয়। তার 1 বা 1.5 মাস পর এরকম আমি পড়ালেখা করছি রাত জেগে। তো বইটা রেখে আমি, ওই দিন ছিল শুক্রবার, জাস্ট ভূতাগমটা শুরু হলো, তখন আবার আমি ঘড়ির দিকে চোখ পড়ে, তখনও ঠিক রাত 12টা বাজে। তো তখনও আমার সেই একই অবস্থা, বোবায় ধরার মতো অবস্থা। আমি জাস্ট একদৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে থাকি, নড়ার শক্তি আমি পাই না। তারপর একটা পর্যায়ে আসে যে আমি ঘুমিয়ে যাই, অন্য দিনের মতো পরে আমার ঘুমটা আর ভাঙে না। তো ওই দিন আমি স্বপ্ন দেখি যে আহ, আম্মুর রুম থেকে কেউ একজন দৌড়ে আসছে, আমি পায়ের সাউন্ডটা আগে ফিল করি এবং স্বপ্নের ভিতরে ফিল করি যে রুমের লাইটটা অফ করা। তখন আমি ভয়ে জাস্ট চোখটা বন্ধ করে রাখি এবং ফিল করি যে আমার খাটের পাশে এসে কেউ একজন দাঁড়ানো। তো আমি চোখটা আস্তে করে খুলে দেখি যে কোনো একটা অবয়ব জাস্ট আমার দিকে মাথা ঝুঁকে তাকিয়ে আছে। তো আমি এত ভয় পাই, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি এবং কাঁপতে থাকি। তখন ওই ঘুমের ঘরেই আমি এক প্রকার আমার খাট থেকে লাফ দিয়ে আম্মুর রুমে দৌড়ে যেতে থাকি। যখন রুমটা ক্রস করি, তখন নর্মালি আমার আম্মুর রুমে ঢোকার কথা, কিন্তু রাসেল ভাই তখন আমি স্বপ্নে দেখেছি আমি এমন একটা এলাকায় প্রবেশ করেছি যেটা ছিল পুরো একটা ফাঁকা ময়দান এবং খ্রিস্টানদের কবরস্থান যেরকম ওই যে অনেক সাইন থাকে, সব কবরগুলোতে এরকম সাইন, মানে আমি বুঝতে পারছিলাম যে এটা একটা কবরস্থান। তো আমি আম্মুকে খুঁজতে থাকি এবং প্রচন্ড জোরে দৌড়াতে থাকি। তখন একটা পর্যায়ে আমি ফিল করি যে পেছন থেকে কেউ একজন আমার ডান কাঁধে আঁচড় মারে এবং তখন আমি পিছনে তাকাই এবং সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। তো সকালবেলা আমি এটা কাউকে বলি না আর। এরপর কয়েকদিন পর আমি গোসল করার পর আমার ঠিক ডান কাঁধে খেয়াল করি যে 3টি আঁচড়ের দাগ এবং তার ভিতরে একটি দাগ এখনো রক্তবর্ণ এবং মাঝে মাঝে গোসল করার পর এখনো সেটা ফুটে ওঠে, যার আসলে আমাকে আজ স্টোরিটা মনে করিয়ে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ঘটনায় যাবো, এটা ইমেইলে যাব এবং সেই ইমেলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। আমরা পড়ছি সেই ইমেলটা ঠিক যেভাবে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি শ্যামা আদাবরে থাকি। ভাইয়া সত্যি বলতে আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা না, কারণ ভূত বা এই ধরনের অশরীরী কিছু আমি তেমন বিশ্বাস করি না। আমি আজ কিছু বলতে চাই, ব্যাপারটা ভৌতিক বা অশরীরী কোনো ঘটনা কিনা আমি জানি না। ঘটনাটা হচ্ছে ইচ্ছে হলে পড়বেন, আর যদি এর কোনো ব্যাখ্যা আপনার কাছে থাকে আমাকে জানাবেন। কথায় আছে না, যে জিনিস নিষিদ্ধ মানুষের আকর্ষণ সেখানে বেশি, আর আমার ছিল আরো বেশি। আমার জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে কক্সবাজারে, তবে সমুদ্র আমাকে কখনো টানে নাই। আমি সবসময় পাহাড়ের কাছেই যেতে চেয়েছি। যেদিনের কথা বলছি তখন আমি সবে এসএসসি দিয়েছি। আমার নিজেদের খুব বড় মনে করি ফ্রেন্ডরা ঠিক করেছি কক্সবাজারে টেকনাফে মেইন ড্রাইভ হাইওয়ে হয়ে এখন যেখানে একটা ক্যাফে রয়েছে সেই দিকে যাব এবং 6-7 জন যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আমরা 4 জন যাই ছোট ট্যাক্সি করে। ছবি তোলার জন্য আমরা অনেক জায়গায় নামছিলাম, তো এক জায়গায় খুবই ভালো লেগে যাওয়ায় আমরা ওখানে নেমে পড়ি এবং ড্রাইভারকে বলি ঘন্টা 1.5 পরে এসে নিয়ে যেতে। আমি স্বভাবত খুবই চঞ্চল, তো নেমেই আমি সবার আগে প্রায় দৌড়ে ঝর্ণার কাছে চলে যাই। আমার ফ্রেন্ডরা পেছন থেকে বলতে থাকে আস্তে আস্তে যা, বেশি ভেতরে যাস না, আমরা আসছি। সবাই আমরা যে যার মতো ছবি তুলতে থাকি। এক ফাঁকে আমি একটু ভেতরে ঝর্ণা আর পাহাড়ের খাঁজের কাছাকাছি চলে যাই। আমি একটু বলতে চাই, আমি কিন্তু সবার মতো কোনো সাদা কাপড় বা কোনো আতরের ঘ্রাণ পাইনি। আমি কেমন যেন খুবই সম্মোহন করার মতো মিষ্টি গন্ধ পাই এবং গন্ধটা থেকে আমি বের হতে চাইছিলাম না। আমি আরো ভেতরে চাপা গলির মতো ছিল ঢুকে পড়ি। ঝর্ণার আওয়াজে আমি শুনতে পাই যে বৃষ্টি নেমেছে, আর আমার ফ্রেন্ড আমাকে ডাকাডাকি করছে চলে আসার জন্য। তারা ভেবেছে আমি হয়তো আগেই চলে গিয়েছি। বৃষ্টি বেশি হওয়ায় আমি বের হতে পারছিলাম না। চারিদিকে অন্ধকার, এক ধরনের ছায়া আমি অনুভব করি, এক ধরনের অস্বস্তি হচ্ছিল, তবে আমি কিছুতেই নড়তে পারছিলাম না। কেউ একজন হাত ধরে আরো ভেতরে টানছিল, ঠান্ডা স্বরে কিছু বলছিল।
সবাই হয়তো বলবে যে আমার মনের ভুল বা বৃষ্টি আর ঝর্ণার কারণে আওয়াজটা ভুল আমি শুনেছি, তবে সেটা না। আমি স্পষ্ট শুনেছি এবং আমি অনুভব করেছি হাত ধরার। সময় মনে নেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে আমার ট্যাক্সি ড্রাইভার যখন এসে টান দিয়ে আমাকে বের করে নিয়ে আসে তখন আমার সেন্স ফিরে আসে। আর তখন বুঝলাম আমি প্রায় 1 ঘন্টার মতো ওই পাহাড়ের খাঁজে ঢুকেছিলাম। ওই গন্ধ আমার সাথে সাথেই ছিল। আমি কাউকে তেমন কিচ্ছু বলিনি। এরপর অনেকবার, বলতে গেলে প্রায় প্রতি সপ্তাহে, এমনকি আমি একই জায়গায় কিছু না কিছু বলে ওদের নিয়ে গিয়েছি। একসময় আমার খুব কাছের এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি এখানে? প্রতিবার একই জায়গায় কি কারণে? কি আছে এখানে? আমি বলি, এমনিতেই। তবে ও বিশ্বাস করে না। এরপর আমার সাথে ওরা আর যায়নি। এরপর কিছুদিন বন্ধ ছিল যাওয়া। কলেজে ভর্তি হয়ে কলেজ থেকে আবার পিকনিকে একটা জায়গায় যাই। জায়গা ছিল পিকনিক স্পট থেকে খুবই কাছে। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন ছোট অনুষ্ঠান শুরু হলো, আমি একা বের হয়ে যাই, সোজা চলে যাই সেই আগের জায়গায়। আমার কেন যেন বারবার মনে হচ্ছিল কেউ একজন আছে, আমাকে ডাকছে। আমি আবার সেই হাত, সেই কথা শুনি। আমার আগে থেকে আমি এবার আরো ভেতরে চলে যাই। আমাকে না পেয়ে ফ্রেন্ডরা বুঝে যায় আমি কোথায় আছি। তবে আমার কিছুই মনে নেই কি হয়েছিল, কতক্ষণ আমি ছিলাম। ওরা যখন আমাকে বের করে নিয়ে আসে, আমি নাকি তখন পাহাড়ের গা ঘেঁষে বসেছিলাম, এমন যেন খুব আপন কাউকে ধরে বসে আছি। আর আমার হাতে লাল আঙুলের দাগ ছিল, যেমনটা খুব জোরে চেপে ধরলে ছাপ পড়ে, ঠিক তেমন। এর কোনো ব্যাখ্যা বা উত্তর আমার জানা নেই। আমি খুঁজতেও চাই না। তবে আমি এখনো যাই, এখনো গন্ধ পাই এবং এখনো আমাকে আকর্ষণ করে প্রচন্ড ভাবে। আর আমার কেন যেন এখনো মনে হয় আমি ফেরত না আসি, ওখানেই মিশে যাই। অনেক উত্তর না জানাই ভালো, সব জেনে ফেললে তো জানার ইচ্ছা থাকে না। আপনাকে বললাম কোনো রহস্য উত্তর জানতে নয়, এই প্রচন্ড অনুভূতির কোনো ব্যাখ্যা কি আপনার আছে তাই জানতে। ভালো থাকবেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। তারপরে তিনি নামটি দিয়েছেন এবং আমি ঘটনাটি পড়লাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে ফিরে আসবো নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। মাঝখানে একটা অডিও ক্লিপও শুনবো। সো আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Ramin Song. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মনিরুল ইসলাম বলছি। আমি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা একটি এনজিওতে কর্মরত আছি। তো আমার লাইফে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আমি এখন আপনাদের শেয়ার করতে যাচ্ছি। তো আমার ঘটনাটা ঘটে গত বছর অগাস্টের দিকে। তো গত বছর অগাস্টে আমি আসলে আমার যে কর্মস্থান, এখানে আমাকে রিক্রুট করা হয়। তো শর্ট টাইমের মধ্যে আমাকে আসলে এখানে পাঠানো হয়, যার জন্য আমি কোনো ধরনের বাসা বা থাকার জায়গা আমি ব্যবস্থা করতে পারিনি। যার জন্য আমাকে আমার কর্তৃপক্ষ এখানে আমার অফিসে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করেন। তো আমি আসলে এখানে চলে আসি এবং থাকা শুরু করি। আমার অফিসের অন্যান্য যে কর্মকর্তা আছেন, ওনারা দিনে থাকেন, অফিস টাইমে থাকেন, তারপরে চলে যান। এখানে আমি একাই থাকি। আর আমার অফিসের লোকেশনটা এরকম যে আমার অফিসের মোটামুটি দুই দিকে মাঠ, দুই দিকে পিছনের দিকে এবং ডান দিকে মাঠ, বাম দিকেও মাঠ, কিন্তু ছোট পরে জঙ্গল, আর সোজা সামনে একটা রাস্তা যে অন্য একটা বড় রাস্তার সাথে মিলেছে। তো যাই হোক, এখানে এই অফিসে আমার তেমন কোনো মানুষ থাকে না। আশেপাশে 2-3 মিনিটের পথ পরে হয়তো বসতি আছে। আর এখানে আমাদের এই বাসাটার মধ্যে জাস্ট আমার অফিসটা আর হচ্ছে বাড়িওয়ালা উনি থাকেন। তেমন কোনো কোলাহল বা কিছুই নেই। তো একটা পর্যায়ে আমি আসলে এখানে বেশ ভালোই লাগে, একা থাকি, রাত জেগে টিভি দেখি, বাইরে হোটেলে খাই। তো এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে
আমি আসলে বলিনি যে আমি একজন চেইন স্মোকার, আর এখানে যে একা থাকার দরুন আমার সিগারেটটা একটু বেশি খাওয়া হচ্ছিল। তো এর জন্য আমি আসলে বাইরে রাতে খেয়ে আসার সময় আমি 2 প্যাক করে সিগারেট নিয়ে আসতাম। তো ইমার্জেন্সি সিগারেট এক প্যাকেট আমি রেখে দিতাম, অন্য প্যাকেটটা ভেঙে টিভি দেখতাম আর স্মোক করতাম। তো প্রতিদিন আমার মোটামুটি 8-10টা সিগারেট রাতে ওই সময়ের মধ্যে আমি খেয়ে বাকি সিগারেট গুলো প্যাকের মধ্যেই আমার যে মানে বেডসের টেবিল যেটা ওটার উপরে রেখে আমি ঘুমিয়ে যেতাম। তো বেশ ভালোভাবেই যাচ্ছিল। তো আমি এখানে আসার 15 দিন বা 20 দিন পরে হঠাৎ একদিন নোটিস করলাম যে আমার সিগারেট প্যাকেটটা ফাঁকা এবং সেটা ফ্লোরে পড়ে আছে। তো আমার কাছে কিছুটা abnormal মনে হয়নি যদিও, কারণ এটা হতে পারে যে আমি রাতে হয়তো খেয়ে রেখে দিয়েছি, আমার যেটা মনে নেই, হয়তো রুটিন মাফিক যেটা হয় সেটা ব্যতিক্রম ঘটেছিল, এর জন্য আমার তেমন একটা টেনশন হয়নি। যাক, এরপরে আমি ওটা ভুলে গেলাম। এরপর 2-4 দিন পরে হঠাৎ করে আরেকদিন নোটিস করলাম যে ওখানে সিগারেট প্যাকেটটা ওইখানে পড়ে আছে, সিগারেট ভেতরে নেই। তো তখনও আমার তেমন কিছু মনে হয়নি, আমি ভেবেছিলাম যে হয়তো রাতে খেয়েছি। কিন্তু এরপরে সপ্তাহখানেক পরে যেটা ঘটলো, ওই দিন আমার প্রিয় দলের খেলা ছিল। তো অনেক রাত পর্যন্ত, প্রায় রাত 4টা পর্যন্ত আমি ওখানে আসলে খেলা মানে দেখছিলাম। এবং আমার স্পষ্ট মনে আছে যে আমার যে সিগারেট প্যাকেটটা আমি ভাঙিয়ে ওখান থেকে সবগুলো সিগারেট খেয়ে বাকি যে আমার যে ইমার্জেন্সি প্যাক সেটা থেকে আমি 2টা কি 3টে সিগারেট খেয়ে বাকি যে সিগারেট গুলো ছিল সবগুলোই আমি ওখানে রেখে আমি ঘুমিয়ে পড়ি। তো পরদিন সকালবেলা আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমি সকালে চা নাস্তার সাথে একটা সিগারেট খাই। তো তখন আমি ওই প্যাকটা খুলে দেখি যে কোনো সিগারেট নেই, কিন্তু প্যাকটা আসলে ফ্লোরে পড়েছিল না, প্যাকটা ওয়ার্ড্রোবের উপরে, সরি আমার যে বেডসাইড টেবিল ওটার উপরে রাখা ছিল। তো তখন আমি কিছুটা অবাক হই যে কি ব্যাপার, আমি তো আজকে শিওর যে কালকে রাতে আমি আসলে এতগুলো সিগারেট খাইনি। স্পষ্ট মনে ছিল যে ওখানে মিনিমাম 17টা সিগারেট বা 16টা সিগারেট ছিল। তো তখন একটু অবাক হই এবং একটা জিনিস মাথায় আসে যে এখানে আসলে তেমন আমি থাকার আগে কেউ তেমন থাকতো না, খুব রেয়ার গেস্ট আসতো, ওনারা থাকতেন। তো প্রচুর পরিমাণে ইঁদুর, এটা আমি আগেই দেখেছিলাম যে প্রচুর ইঁদুর আছে এখানে। হয়তো আমি মনে করলাম যে ইঁদুরে হয়তো এগুলো যে কোনো ভাবে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এরপর থেকে শুরু করলাম একটা বিস্কিটের জারের মধ্যে সিগারেটের প্যাক রাখা শুরু করলাম। এনে আমি ওটার মধ্যে প্লাস্টিকের একটা বিস্কিটের জারের মধ্যে রাখা শুরু করলাম। তো হঠাৎ করে একদিন 1 সপ্তাহ পরে, ওই দিন আমার মনে আছে যে আমি বেশি সিগারেট খাইনি। ওই দিন আমার আসলে একটু শরীরটাও খারাপ ছিল দেখে জ্বর ছিল, যার জন্য সিগারেট খুব কম খেয়েছিলাম। হয়তো 5টা কি 6টা সিগারেট খেলাম, বাকি হয়তো 14-15টা সিগারেট প্যাকেট রয়ে গেছে। তো পরদিন সকালে আবার নোটিস করলাম যে আমার জারের মুখ খোলা এবং ভিতরে সিগারেটের প্যাকেটটা ফ্লোরে পড়ে আছে এবং কোনো সিগারেট ভিতরে নেই। তখন আমার কিছুটা ভয় লাগলো, কারণ এখানে আসলে অফিসের বাইরে কোনো সিকিউরিটি বা কোনো নাইট গার্ড নেই, কিন্তু তারপরে সিকিউরিটি ব্যবস্থা বেশ ভালো। বাইরে বাসার সাথে গেট, তারপরে আমার যে মূল গেট অফিসের, এটাও বেশ শক্তপোক্ত। তো এখানে আসলে ঢোকার কোনো ওয়ে নেই এবং আমার যে জানালা থাই অ্যালুমিনিয়ামের, এটা আমি রাতে টোটালি লক করে ঘুমাতাম। আর বেসিক্যালি লক না ছাড়াও যদি খোলাও থাকে, সেটা আসলে বাইরে থেকে আমি যেখানে আমার ওই যা রাখতাম সেখানে হাত দিয়ে এটা নেওয়াটা অসম্ভব। আর যদি কেউ নিয়েও থাকে তাহলে প্যাকেট খাওয়া নেবে, প্যাকেটটা ফেলে সিগারেট গুলো নেবে না। আমার কাছে একটু আজব লাগলো কি হচ্ছে। তো কিছুটা ভয় পেয়ে আমার মনে হচ্ছিল যে এটা কি হচ্ছে। তো আমি আসলে আমার অফিসে আসে পর কলিগদের সাথে শেয়ার করি। তারা আসলে এটা বিশ্বাস করছিল না, হাসাহাসি করে উড়িয়ে দিচ্ছিল। তো আমি আসলে কি করব। তো ওখানে আমার আসলে এখানে বাসাও খোঁজা শুরু করছি যে এখানে আসলে আমি থাকবো না, কিছুটা ভয় লাগছিল। তো বাসা পাচ্ছিলাম না দেখে না ওখানে থাকতে হচ্ছিল। তো এমন অবস্থায় আমার আরো সপ্তাহখানেক পরে হঠাৎ করে একদিন নোটিস করলাম যে সকালবেলা যেটা হচ্ছে যে আমার ইমার্জেন্সি সিগারেট সেটা থেকে আমার বেডসাইড টেবিলের মধ্যে একটা ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে রেখে বাকিটা আমি আসলে ওর উপরে রাখতাম জারটার মধ্যে। তো জারের সিগারেটটাও তো নেই এবং আমার যে ইমার্জেন্সি সিগারেটের প্যাকটা সেটাও ওখানে নেই, প্যাকটাও আমি খুঁজে পাচ্ছি না এবং সিগারেট তো নাই। এমন অবস্থায় আমি আসলে বেশ ভয় পেয়ে যাই যে কি হচ্ছে এসব। যাই হোক, আমি আসলে আমার নিজে চিন্তা করতে থাকি যে কি হচ্ছে এবং কেন হচ্ছে। তো আমি মোটামুটি পরের দিন আমি যেটা করি যে
আমি অফিসের মধ্যে নামাজ পড়া শুরু করি এবং আমি চিন্তা করলাম যে হয়তো এখানে কেউ কোনো এক্সিস্টেন্স আছে যিনি চাচ্ছেন না যে আমি স্মোক করি। তো আমি আর অফিসের মধ্যে স্মোক করার চেষ্টা করলাম না, আমি বাইরে থেকে স্মোক করে আসতাম এবং অফিসে নামাজ পড়া শুরু করলাম। আমি অফিসে নামাজ পড়তাম, ওখানে নামাজ পড়া শুরু করলাম। তো বেশ কিছুদিন বেশ ভালো গেল, কোনো ধরনের কোনো অঘটন ঘটলো না। তো আমি আসলে রাতে এখানে যেহেতু আমি বাইরে খাইতাম, খাওয়ার ব্যবস্থা ঘরে কিছুই ছিল না, এর জন্য বাইরে থেকে আমি রাতের জন্য নাস্তা যেমন রুটি, কলা, বিস্কিট এই ধরনের খাবার, শুকনো খাবার নিয়ে আসতাম। ওগুলো আমি আসলে এখানে যে আমার বেস্টের টেবিলের উপরে আমি রেখে ঘুমাতাম। তো আমি কখনো এটার উপরে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া হয়নি। তো ওগুলোই আমার সকালের নাস্তা ছিল, ওগুলো রাতে খিদে লাগলে খেতাম। তবে সকালে উঠে দেখছি আমি যে আমার আসলে আমি বেশি কলা আনতাম না, 4টা কলা আনতাম আর ব্রেড আনতাম একটা, আর কিছু বিস্কিট থাকতো একটা এক বা 2 প্যাক জায়গার মধ্যে। তো একদিন সকালে উঠে দেখছি যে বেশ ভালোভাবে কলাগুলো খাওয়া, ওই যে কলাগুলো আসলে আনতাম হলো আপনার কলার যে ছড়া থাকে ওখান থেকে কেটে নিয়ে আসতাম, যার জন্য 4টা কলা একসাথে থাকতো একই বোটায়। তো কলাগুলো ওই একই বোটায় আছে কিন্তু ভিতরে যে কলা যেটা আমরা খাই এটা নেই, এবং আপনার রুটিটা প্যাকেটটা খোলা এবং ওখান থেকে বেশ মোটামুটি হাফ পরিমাণ রুটি খাওয়া, কিন্তু আমার কুকিজ গুলো কিছু হয়নি, মানে বিস্কিট গুলো কিছু হয়নি। তো তখন আমি আসলে প্রচন্ড ভয় পেয়ে যাই। তো তখন আমি আসলে আমার আরো যারা কলি, এখানে স্থানীয় কিছু কলি গেছে, ওদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। ওরা আসলে তখন কিছুটা বিশ্বাস করলো, বললো যে আসলে কিছু না, তুমি একটু করো, আরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা ভালোভাবে থাকার চেষ্টা করো, অথবা কোনো হুজুর বা কারোর সাথে একটু তুমি এটা আলাপ করো। তো আমি আসলে কারোর সাথে আলাপ করতে আমার আর ভালো লাগছিল না, আমার খুব আনিজি লাগছিল, কি ব্যাপার, কি ভাববে তারা। এর জন্য আমি যেটা করি, ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে এখানে থাকা শুরু করি আবার। তো কয়েকদিন ধরে কিছুই হচ্ছিল না। তো একদিন খুব আচ্ছা, এরপরে করি কি, আমার কুকিজ, বিস্কিট, রুটি যা যা আমি কিনি সবগুলো একদিন আমি ভয়, একদিন না, ওই দিন থেকে আমি বেডের মধ্যে নিয়ে, আমার বিছানা মশারির ভিতরে নিয়ে আমি ঘুমানো শুরু করি, যার কারণে আমার আসলে এখানে আমার তেমন কিছুই থাকে না, বলে আমি মোটামুটি বেডের মধ্যে নিয়েই ঘুমাই। তো কয়েকদিন পরে, প্রায় 1 সপ্তাহ পরে একদিন হঠাৎ করে রাতে আমি খুব একটু মানে বেশ শব্দে আমার ঘুম ভাঙে। তো সাথে সাথে আমি বেডশিট টিপ দিয়ে আমার বাতিটা জ্বালাই। তো আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ওখানে আমার লাগেজটা, আসলে এখানে আমার কাপড় রাখার মতো কিছু ছিল না, তো লাগেজটার কাপড়গুলো সব ছড়াইয়া ছিটাইয়া আছে। আমার লাগেজের মধ্যে যে কাপড়গুলো ছড়ানো ছিটানো, বিভিন্ন জায়গায় ফালানো। আমার যে বেডসিট টেবিলটা সেটা কাত হয়ে আছে, এবং আমার এখানে আমি যে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আসতাম, সেই মিনারেল ওয়াটারের বোতলগুলো সবগুলো কাত হয়ে আছে এবং বোতলের মুখগুলো খোলা। তো আমার যে কাপড় চোপড় সবগুলো পানিতে ভিজে চুপাচুপ হয়ে গেছে। এবং হঠাৎ করে আরেকটা জিনিস আমার মাথায় আসলো যে আমার ফোন আমার পাশেই ছিল, ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো মানে আমি আসলে কি করবো, আমি চিন্তা করছি এখানে দৌড় দিব, তো ফোনটা হাতাচ্ছি, ফোনটা খুঁজে পাচ্ছি না। তো কি করবো, এখন ফোনের চিন্তা না করে আমার ওই যে সিগারেটের যে আমার যে লাইটার, ওটার সাথে একটা ছোট্ট একটা লাইট আছে, তো ওটা নিয়ে আমি দৌড় দিচ্ছিলাম। দৌড় দিয়ে যাচ্ছি, তখন আমি দেখতেছি যে আমার ফোনটা আসলে যে দরজার বাইরে, মানে মূল দরজা না, আমার যে রুমটা ছিল ওটার বাইরে একটা আমাদের একটা ফায়ার এক্সিস্টেন্স যেটা বলে যে একটা, ওই যেটা ওটার উপরে রাখা। কিন্তু ইম্পসিবল, ওখানে আমি যখনই মানে রাতে তো যাই না, রাতে শোয়ার পরে যাই না, আর আমি শুয়ে শুয়ে যখন ব্রাশ করে তারপরে ঘুমাই, এটা আমার মনে আছে যে আমাদের ওখানে রাখা। তো যাই হোক, আমি ফোনটা কোনো রকম ওখান থেকে নিয়ে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়েছে আমার ওই যে 2-3 মিনিটের পথ দূরে একটা মসজিদ, ওই মসজিদে যেয়ে আমি বারান্দায় বসি। তো বসতে আমি লক কিচ্ছু করি না। তো কিছুক্ষণ বসার পরে ওখানে যে ইমাম সাহেব উনি আসলেন এবং মুয়াজ্জিন আসলেন। তো ওনারা আজান দিলেন, আমার দেখে বললেন কি ব্যাপার, আপনি এখানে কেন? উনি আমাকে চিনতেন। তো আমি বললাম যে হুজুর একটু প্রবলেম হয়েছে, আমার এরকম প্রবলেম হয়েছে। তো ওনাকে আমি সব ডিটেলস খুলে বলার পরে উনি আসলে বললো চলেন তাহলে, না ফজরের নামাজটা পড়ি এখানে, তারপরে আমরা দেখে আসি। তো ওখানে আমরা একসাথে ফজরের নামাজ আদায় করে ওখান থেকে আমার অফিসে গেলাম। তো অফিসে যাওয়ার পরে আমার স্পষ্ট মনে আছে, মনে থাকার কোনো প্রশ্নই আছে না, যে আমি অফিস থেকে বের হয়ে আসছি, আমি দরজাটা লক করিনি, কিন্তু বাইরে থেকে টেনে দিয়ে আসছি। তো আমি যখন ওটা খুললাম, বাইরে থেকে ছিটকিনিটা খুলে, কিন্তু আমার এখন এটা খুলতেছে না, ভিতর থেকে লক করা, যেটা ইম্পসিবল, কারণ ভিতরে তো আমি ছাড়া কেউ থাকতো না। তখন হুজুর মনে করলেন যে হয়তো কেউ ভিতরে ঢুকছে। অনেকক্ষণ নক করলাম, কোনো সারা শব্দ নেই। বাইরে থেকে টর্চ মেরে জানালা থেকে দেখার চেষ্টা করলাম ভেতরে কেউ আছে কিনা, কিছুই নেই। তো পরে জমিদারে ডাকা হলো, তারপরে অফিস ওই দরজাটা ধাক্কায়া মিলে খুলে ভিতরে ঢুকে সেম অবস্থা দেখতে পেলাম, আমার কাপড় চোপড় গুলো সব ফ্লোরে ফেলানো,
আমার মানে বিস্কিট টিস্কিট সব ওরকম ছড়ানো ছিটানো ফালানো, আমার ওই পানির বোতলগুলো পানিতে ভেসে যাচ্ছে সব এরকম দেখে তো হুজুর বললেন যে আপনি আসলে এখন আর এখানে থাকার দরকার নেই, আপনি ইমার্জেন্সি কোথাও চলে যান, এখান থেকে শিফট করেন। এখানে আসলে উনিও ওরকম এক্সপার্ট কেউ না, কিন্তু ওনার কাছে মনে হয়েছে যেটা ঘটনাটা খুব খারাপের দিকে যাচ্ছে, কিছু খারাপ কিছু করতে যাচ্ছে। তো আসলে এরপরে আমি ওই দিনই আমি ওখান থেকে শিফট করি, কিছুদিন আমার কলিগের সাথে তার বাসায় থাকি, এরপরে ওখান থেকে বাসা চেঞ্জ করে চলে যাই। কিন্তু এরপরে ওখানে কখনো রাতে থাকার সাহস করিনি আমি, এবং পরবর্তীতে আমি জমিদারের কাছে জিজ্ঞেস করি যে কি ব্যাপার, আপনার বাসায় কি কোনো প্রবলেম ছিল বা আগে? না, এরকম কোনো কিছু ছিল না। তো কিছুদিন পরে আমি একদিন আমার যে অফিসের পুরনো যারা কর্মরত আছেন আর কি, ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই কোনো কিছু এরকম ছিল কিনা, কেউ কিছু জানেন কিনা। তো উনি বললেন যে এখানে আগে আসলে বেশ কয়েকজন থাকতেন, কয়েকজন বলতে এখানে একজন নাইট গার্ড ছিলেন, যিনি কিনা আপনার কয়েক বছর আগে উনি বাইরে দরজাটা লক করে দরজার পাশে ঘুমাতেন একদম ফ্লোরে। তো উনি প্রায় লক্ষ্য করতেন যে দরজাটা খোলা, উনি সকালে ঘুম থেকে উঠে দেখতেন দরজা খোলা, এইটুকুই ওনারা জানেন, এর বাইরে কি হয়েছিল। কিন্তু কিছুদিন পরে আর উনি ওই নাইট গার্ডটা চাকরি ছেড়ে দিয়ে চলে যান, এরপরে আর এখানে আসলে কখন নাইট গার্ড রিক্রুট করা হয়নি। তো আসলে এই ছিল আমার ঘটনা। তো এরপরে যদিও আমার আর কিছু ঘটেনি, ভালো লাগলে শোনাবেন। Bhoot FM, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাস্তাল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন আমাদেরকে। এই মুহূর্তে যারা SMS করেছেন, যাদের SMS দেখতে পাচ্ছি, আমাদেরকে খোকন SMS করেছেন, এবং তিনি বলেছেন যে অলসম স্টোরি আজকে। রনি ধানমন্ডি থেকে SMS করেছেন আমাদেরকে। নূরজাহান SMS করেছেন, নূরজাহান কবির লুসি গোপালগঞ্জ থেকে। রিফাত SMS করেছেন, তানিম SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মনির ধানমন্ডি থেকে। এছাড়াও এনজাস SMS করেছেন আমাদেরকে মোস্তাক বেবি রোড থেকে SMS করেছেন। তিনি বলছেন তার ফেভারিট প্রোগ্রাম তিনি শুনছেন, অনেক বেশি এনজয় করছেন। ইমন এবং খাদিজা আমাদের শুনছেন গাজীপুর থেকে। মিশন বাংলা বাজার গাজীপুর থেকে আমাদেরকে শুনছেন। জয় শ্যামলী কাজী অফিস থেকে আমাদের সাথে আছেন, এবং তার ওয়াইফ সুপ্তি তার সঙ্গে রয়েছেন, এবং তার ছোট্ট বেবিও তার সঙ্গে শুনছেন। সানি আমাদের রাজবাড়ি থেকে আছেন এবং আমাদের সাথে আছেন তিনি। অপূর্ব আছেন, অনেকদিন পরে ভূত এফএম লাইভ শুনছেন তিনি, আমরা চাইবো যে রেগুলার আপনি শুনেন। বুশরা কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন পনির মোহাম্মদপুর থেকে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা। হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন এশা, আমাদের সঙ্গে রয়েছেন খিলগাঁও থেকে। সাগর আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রাফিয়া চিটাগং থেকে। এছাড়াও রহিম আমাদের সঙ্গে আছেন, 3 ফ্রেন্ড মিলে তারা শুনছেন। রূপা খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রাব্বি আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের এছাড়াও রেহমান রাবু লিখেছেন বরিশাল থেকে। এছাড়াও আমাদেরকে লিখেছেন ইমতিয়াজ করিম চুয়াডাঙ্গা থেকে। এছাড়াও আমাদেরকে লিখেছেন অনিক। এছাড়াও এবং আমাদেরকে দেখতে পাচ্ছি শাহিন মিরাবাজার সিলেট থেকে লিখেছেন। এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আছেন। আপনি যদি আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমাদের সামনে একটা স্পেশাল এপিসোড আমাদের করার প্ল্যান রয়েছে, সুতরাং অবশ্যই আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি সরাসরি আপনার ঘটনা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ যদি ভিজিট করতে চান, চলে যান www.facebook.com/radio.furti or www.facebook.com/bhootfm.russell। লিও তলস্তয় আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন যে শুনছেন তিনি নোয়াখালী থেকে। আমাদেরকে SPZ মনির খান আছেন আমাদের সঙ্গে। রুবেল মাহমুদুল আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের ফেসবুকের লেখাগুলো পড়ছি। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফরাজি রবিন। এছাড়া আমাদের সাথে রয়েছেন ফাহিম। এছাড়াও আছেন সিয়াম,
না সাইম স্পর্শকাতর আমাদের সঙ্গে আছেন, দীপ্তা কুমার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আব্দুর রহমান হাসান, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রিয়াজ খান, এছাড়াও মাঝরাতের ট্রেন আমাদের সাথে আছেন, আহমেদ দিনার ইভান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন এ বি হৃদয়, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জিসান আলভি, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সারাত ইজাজুল, আমাদের সাথে আছেন আবির, আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের কাছে এবং আমাদের ফেসবুক পেজে, এবং সেখানে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন। আমাদের যারা আজকে পার্টিসিপেন্ট রয়েছেন, যারা আমাদের গেস্ট রয়েছেন, তাদেরও ছবি টবি সবকিছুই দেওয়া আছে, এখানে আপনি পেয়ে যাবেন। সো জানাতে পারেন যে কোন ঘটনাটা আপনার ভালো লাগছে, কোন ঘটনাটা আপনার ভালো লাগছে না। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। আমাদের পরবর্তী অতিথি আছেন আমাদের সাথে অলরেডি, আমরা তার কাছে যাব এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার স্টোরিতে যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি স্বপ্নিল। আমি এসেছি মহাখালী থেকে। জি। ভাই, আমার এই কাহিনীটা খুব বেশি দিন আগের নয়। এই কাহিনীটা হচ্ছে আমার 2 থেকে 3 মাস আগে ঘটে। জি। আমার এক বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, 1:30টার মতো বাজে তখন। আর আমি বলে রাখি আমার বাসা হচ্ছে মহাখালীতে। এরিয়াটা হচ্ছে অনেকটা পুরান ঢাকার মতো, অনেক গলিগলি আছে। আচ্ছা, যাই হোক, আমি 1:30টার সময় যখন বিয়ের দাওয়াত থেকে আসছিলাম, আসার সময় আমার সাথে ছিল আমার ফ্রেন্ড হৃদয় এবং এলাকা সম্পর্কের আমার এক ভাস্তি, ওর নাম হচ্ছে রোশনি। আমরা 3 জন, আর আমাদের পিছনে 10 থেকে 20 হাত পিছনে ছিল রোশনির ফ্যামিলির 3-4 জন মেম্বার। আচ্ছা, আমরা 3 জন প্রথমে একসাথে ছিলাম। এরপর হৃদয়ের বাসা হচ্ছে আমাদের বাসার আগে, এজন্য ও আগে বাসায় চলে যায়। ও বাসায় চলে যাওয়ার পরে আমি আর রোশনি, আমরা 2 জন একসাথে হাঁটছি আর কথা বলছি। এক পর্যায়ে আমি আমার বাসায় ঢুকে যাব, এমন সময় একটা বৃদ্ধ মহিলা, সাদা কাপড় পরা, কপালে সাদা সিঁদুর দেয়া, লম্বা লম্বি ভাবে আমার সামনে আসলো। আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করলো চিড়িয়াখানার রাস্তা কোন দিকে। আচ্ছা। আসলে ভাইয়া, আমি হচ্ছে মহাখালীতে থাকি, এখান থেকে রাত 1:30টায় চিড়িয়াখানায় যাওয়ার রাস্তা মানে আমি চিন্তাই করতে পারিনি এটা। আমি ভাবলাম যে আমি হয়তো কোনো ভুল শুনেছি। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কোথায়, কোন জায়গা। উনি দ্বিতীয়বার আমাকে বললেন চিড়িয়াখানা যাওয়ার রাস্তা। আমি একটু অবাক হয়ে উনাকে জাস্ট মেইন রোডে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম, যেহেতু এখান থেকে ডিরেকশন দেওয়া সম্ভব নয়। আর আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমার বোনকে বললাম যে আপু, একটা মহিলার সাথে দেখা হলো, উনি আমাকে বললো চিড়িয়াখানা যাওয়ার রাস্তা কোন দিকে। তো আমার আপু আমাকে বলতেছে যে এত রাতে 1:30টায় আবার একজন মহিলা চিড়িয়াখানা যাওয়ার রাস্তা কোন দিকে বললো, এটা কি মানে অন্য কিছু ছিল নাকি কি ছিল। এরপর আমার মধ্যে আসলে একটা ভয় ঢুকে। এর পরের দিন আমি আমার সেই ভাস্তিকে জিজ্ঞেস করি যে রশনি, তুমি কি আমার সাথে কোনো মহিলাকে কথা বলতে দেখেছিলে নাকি। ও বলে যে হ্যাঁ, একটা মহিলা তোমার সাথে কথা বললো, মিরপুরে এই চিড়িয়াখানা যাওয়ার রাস্তার কথা জিজ্ঞাসা করলো। এরপর আমি জানলাম যে যাক, আমি একা দেখিনি, ও দেখছে। এরপর ওর ফ্যামিলির মেম্বারদের আমি জিজ্ঞাসা করলাম, যারা আমাদের থেকে 10 থেকে 20 হাত পিছনে ছিল, যে আপনারা কোনো কিছু দেখেছিলেন কিনা, যে কোনো সাদা কাপড় পরা কোনো মহিলা আমাদের সাথে দেখেছিলেন কিনা যে আমাদের সাথে কথা বলছে। ওনারা বললো যে ওনারা কোনো মহিলাকে দেখেনি। কিন্তু রাসেল ভাইয়া, কথা হচ্ছে ওই মহিলাকে আমি দেখিয়ে দিলাম মেন রোডের রাস্তা। উনি মেন রোডের দিকে গেলেন। আর উনি যদি মেন রোডের দিকে যায়, তাহলে ওই রশনির ফ্যামিলির মেম্বারদেরকে অবশ্যই ওনার ক্রস করতে হবে। তাহলে ওনারা কেন দেখলো না? এটা কি তাহলে মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল? এটাই ভাই আমার স্টোরি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Boot FM. The night comes alive with Gramin Song. Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। সৈয়দ সাইফুল ইসলাম আমাদের লিখেছেন যে perhaps you can't remember me, but I came to your show some months ago, and এবং তারপর তিনি লিখেছেন যে তিনি একটা ঘটনা পাঠাননি আমাদেরকে, একটা কবিতা লিখে পাঠিয়েছেন আমাদেরকে। আচ্ছা, তো সেটার নাম তিনি দিয়েছেন ভয়, এবং তিনি লিখেছেন যে আমি আছি তোমায় মিশে, আমায় ছেড়ে যাবে কোথা, রক্ত কণিকায় দৌড়াই আমি, ভুলবে কিভাবে আমার কথা, শিহরণে আমি মিশে, উত্তেজনায়ও আমি, একা ঘরে আমি আছি, শতজনেও আমি, সকাল দুপুর সন্ধ্যা রাতে ছায়ার মতো তোমার সাথে, অনুভূতির চরম খেলায় হাড়গুলোতে ডঙ্কা বাজে, গলা শুকায় আমার ভেবে, বুক
আমায় দেখে তবু পেশনা ছুঁয়ে দেখতে, অবয়ব খানার ক্ষমতা বুঝতে, শতরঙা আমি সব জায়গায়, নিঃশ্বাসে মিশে মিশে আত্মায়, অতীত এবং আগামীতেও দেব না তোমায় মুক্তি, পালাবে কোথায় আমা হতে দূরে, লুকাবে কোথায় কোন আড়ালে, ভয় আমি থাকি তোমার অস্তিত্বে, স্বস্তি দেব না কোনো কালে। এই আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এটা লিখে পাঠানোর জন্য। সৈয়দ সাইফুল ইসলাম দেশের বাইরে থেকে লিখেছেন এটা। আমরা চলে যাব আমাদের আবারও যে অতিথির কাছে ঘটনা শুনছিলাম তার ছোট্ট একটা ঘটনা হচ্ছে, সেই ঘটনাটা শুনবো। আমাদের হাতে সময়ও খুব কম, আপনার ঘটনাটা যদি একটু শোনাতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি স্বপ্নের মহাখালী থেকে এসেছি। জি। এখন আমি আমার একটা কাজিনের স্টোরি বলবো। কাজিনের নাম হচ্ছে রাজ। ও এখন আপাতত আজিমপুরে থাকে, বাট ওর স্টোরিটা হচ্ছে জয়নগরের, আর কেরানীগঞ্জের জয়নগরের। ওর স্টোরিটা হচ্ছে ভাইয়া, গ্রামের বাড়িতে সাধারণত লোডশেডিং বেশি হয়। তখন গ্রীষ্মকাল ছিল, গ্রীষ্মকালে রাত 3টা বাজে লোডশেডিং এর প্রবলেম হয়। এরপর ও বাড়ি থেকে বের হয়ে যায়। আচ্ছা। বাড়ি থেকে বের হয়ে মনে করেন গ্রামে তো পুকুর বা মাঠ, খোলা মাঠ টাইপের থাকে, সেখানেও ঘুরতে ঘুরতে যায় এমনিতে বাতাস করার জন্য। এরপর এক সময় একটা মহিলাকে দেখতে পায়। আচ্ছা। রাত 3টা বাজে। ও একটু উৎসুক হয়ে যায় যে রাত 3টা বাজে একটা মহিলা, একটু সামনে যায় দেখার জন্য, যে শিওর হওয়ার জন্য যে ওনাকে আমি চিনি নাকি, যেহেতু গ্রামের তো একজন আরেকজনকে চিনে। এরপর সেই মহিলার কাছে মানে যেই একটু ক্লোজ হয়, মহিলাটা মানে গাছের উপর উঠে যায়। একজন মানুষ যেভাবে গাছে উঠে একদম সেভাবে উঠেনি, মহিলাটা গাছে উঠে একটা বিড়াল যেমন মানে 4 পায়ে ভর করে উঠে যায় গাছে, সেরকম ভাবে মহিলাটা উঠে যায়। এটা দেখে মানে ও আর মানে ঠিক থাকতে পারেনি, ও মানে নিজের অজান্তেই ও দৌড় দেয় সেখান থেকে, একদম জীবন বাজি রেখে দৌড় দেয়। এরপর ও কখন বাসায় এসে অজ্ঞান হয়ে যায় এটা বলতে পারে না। এরপর পরদিন ও সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করে। আচ্ছা, এটা স্টোরি ছিল। আচ্ছা, এটা অবশ্য বেশ কমন স্টোরি। এরকম স্টোরি অনেকে দেখেছেন এবং অনেক এরকম ধরনের ঘটনা ঘটেছে। এনিওয়েজ, আমরা আমাদের যে কমেন্ট গুলো রয়েছে আমাদের পেজে, ভূত এফএমের যে পেজে, সেই পেজে আমরা একটু যাই এবং সেখানে দেখতে পাচ্ছি যে বগুড়া থেকে শ্রাবণ আমাদের এখানে লিখেছেন। এছাড়াও সুমাইয়া উপমা আমাদের এখানে লিখেছেন। এছাড়া আমাদের এখানে তিনি লিখেছেন নো মিসড নাইট, আমাদেরকে লিখেছেন মুন আরডি, এবং এছাড়া আমাদের এখানে লিখেছেন কে এম রাসেল, আমাদেরকে